সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা আজকের যে টপিক, যেটা আলোচ্য বিষয় সেটা আমরা নির্বাচন করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম সমাজে নবচেতনা। এটি একটি আর্টিকেল, প্রবন্ধ, যেটা আমরা স্বপন বসু ওনার যে বই বাংলায় নবচেতনার ইতিহাস, সেই বই থেকে আমরা এই প্রবন্ধটি নিয়েছি। স্বপন বসু সম্বন্ধে আমরা দু এক কথা জেনে নেব। স্বপন বসু মূলত 19th সেঞ্চুরি বেঙ্গলের স্কলার আর কি। উনি 19th সেঞ্চুরি বেঙ্গলের উপরে অনেক বইপত্র লিখেছেন। তার মধ্যে আমি দু একটা জাস্ট আমি নাম করছি, তার বই থেকেই। সেই তার এই বইগুলোর নাম আছে, যেমন সংবাদ সাময়িক পত্রে 19 শতকের বাঙালি সমাজ, যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আছে আর কি। সংবাদ সাময়িক পত্রে 19 শতকের বাঙালি সমাজ। তারপরে উনি পাবলিশ করেছেন 19 শতকে স্ত্রী শিক্ষা। তারপরে গণ অসন্তোষ ও 19 শতকের বাঙালি সমাজ। তারপরে লিখেছেন 19 শতকের বাংলা সংবাদ সাময়িক পত্র। উনি আরেকটা কাজ 2020 সালে পাবলিশ করেছেন, যেটা খুব মানে প্রশংসার যোগ্য। সেটা এই একটা বই, দেখতে পারেন আপনারা, সংবাদ সাময়িক পত্রে 19 শতকের বাঙালি মুসলমান সমাজ। অনেক মোটা বইটি, 1000 টাকা দাম বইটির, বুক স্পেস থেকে বেরিয়েছিল, যেটা খুব একটা উল্লেখযোগ্য কাজ আমার মনে হয়। তাই এছাড়াও তিনি আরেকটা বই লিখেছেন 20 শতকের বাঙালি জীবন ও সংস্কৃতি। তো আমরা যেটা বুঝতে পারছি, উনি বেঙ্গল, 19th সেঞ্চুরি বেঙ্গল রেনেসাঁ, মূলত এই বিষয় নিয়েই তার কাজ। এবং তার যে বইটি সেটাও কিন্তু বাংলায় নবচেতনার ইতিহাস, সেখান থেকে আমরা আজকে এই আর্টিকেলটা নিয়েছি। তার এই বইটি মূলত দুটি ভাগে বিভক্ত। উনি এই বইটির ফোকাস 30 বছর, উনি নিজেই বলছেন তার মুখবন্ধতে, যে 1826 থেকে 1856 যখন ডিরোজিও হিন্দু কলেজ, তখনকার যে হিন্দু কলেজ, বর্তমান যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তাতে জয়েন করেন এবং তার যে ইয়াং বেঙ্গল আন্দোলন শুরু হয়। এবং 1856-এ যখন উইডো রিম্যারেজ অ্যাক্ট সেটা পাস হয়। এই যে 30 বছর, এই 30 বছরে উনি মূলত বলছেন যে বাংলায় একটা বাংলার চিন্তা চেতনার জগতে একটা আলোড়ন দেখা দেয়, যুক্তিবাদী চিন্তা ভাবনার একটা বিস্তার হয়। এবং তারপরে বলছেন যে 1857-তে মহাবিদ্রোহের পরে দেখা যাচ্ছে যে অনেকটা এই ব্যাপারটা পাল্টে যাচ্ছে। তার কারণ সমাজ সংস্কারের যে ফোকাসটা ছিল 19th সেঞ্চুরির প্রথম হাফে, সেটা সমাজ সংস্কারটা মানে পিছিয়ে যাচ্ছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে একদিকে হিন্দু রিভাইভালিজম আসছে, যেটা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের দিকে টার্ন নিচ্ছে। তিনি তার বইয়ের সেকেন্ড পার্টে তিনি সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এবং সেখানেই তিনি নবচেতনার যে পরিণতি নামে একটা তিনি আলাদা মানে সেকেন্ড অধ্যায়টাকে তিনি নাম দিয়েছেন। এবং সেখানেই একটা আর্টিকেল, যেটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে যেটা দেখা দিল যে মুসলিম সমাজে বরং একটা নবচেতনার দিকে একটা মানে যাত্রা দেখা দিচ্ছে। উনি সেভাবে দেখিয়েছেন তার এই বইয়ে। তো আমরা সেটাই আজকে আলোচনার বিষয় হিসেবে রেখেছি। আমাদের ডিসকাশনটা আজকের সীমা আহমেদ, উনি লোকপাড়া মহাবিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংরেজি বিভাগে পড়ান। এবং উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে আইডিএসকে নামে একটি রিসার্চ ইনস্টিটিউট আছে সল্ট লেকে, সেখান থেকে উনি এমফিল করেছেন এবং বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। উনি আজকের আমাদের ডিসকাশন। আমি আর বেশি কথা না বলে, আপনারা নিশ্চয়ই বাংলার আজকে যেহেতু আমাদের বিষয়টা মুসলিম সমাজে নবচেতনা, আপনারা নিশ্চয়ই জানেন যে 1757 পর কি করে 1757 মানে সেই যে ক্ষমতা হস্তান্তর বা বলতে গেলে কলোনিয়ালিজমের শুরু, এবং তারপরে পার্মানেন্ট সেটেলমেন্ট 1793, তারপরে কি ফার্সি এবং উর্দুর পরিবর্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এসব কিছুর ফলে কি করে বাঙালি মানে মুসলিমদের মধ্যে অভিজাত শ্রেণী এবং তাদের পতন হচ্ছে, এবং পতন মানে বলতে গেলে ডিক্লাইন হচ্ছে, এবং তাদের তার সাথে সাথে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকেও কি করে বাঙালি মুসলিমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। এবং তারপরে কি করে
নাইনটিন সেঞ্চুরির প্রথম দিক থেকেই বাঙালি হিন্দু সমাজে যে চিন্তা চেতনার ক্ষেত্রে যে পরিবর্তন আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, রামমোহন এবং বিদ্যাসাগর তারা তাদের সমাজ সংস্কার আন্দোলনে আসছে, সেটা হয়তো বাঙালি মুসলিম সমাজে সেভাবে আসছে না। আমরা জানি না, সেরকম রিসার্চ এখনো হয়ে ওঠেনি বলেও আমরা বলতে পারছি না। কিন্তু স্বপন বসু দেখাচ্ছেন যে নাইনটিন সেঞ্চুরির দ্বিতীয়ার্ধে সেখানে কিছুটা হলেও চেঞ্জ আসছে, এবং সেটাই আজকে আলোচ্য বিষয়। আমি সীমা আহমেদকে ইনভাইট করব, তিনি 30 মিনিটের মধ্যে আছে যে বিষয় আলোচ্য বিষয় সেটার মূল দিকগুলো আলোচনা করার, এবং আলোচনার পরে 30 মিনিটের বেশি সময় নেন না, এবং এটা রিকোয়েস্ট করব। এবং তারপরে আমাদের যারা আজকে অংশগ্রহণ করেছেন তারা সকলেই তাদের মতামত দিতে পারবেন। এই বলে আমি শেষ করছি। সীমা আহমেদ, ওভার টু ইউ। হ্যাঁ, ধন্যবাদ। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, আচ্ছা। তো আর্টিকেলটা আজকের যথেষ্টই বড়, প্রায় 40 পাতা। এবং আমি নিজেও যেভাবে মানে পড়তে গিয়ে মনে হয়েছে যে আমার সুবিধা হবে পড়তে, এবং আলোচনা করতেও সুবিধা হবে সেভাবে যেভাবে করেছি সেটা হচ্ছে গিয়ে আমি মোটামুটি মানে স্ট্যাঞ্জা বা প্যারাগ্রাফ মতো করে নিয়ে, এবং আহ, যেখানে যেখানে আইডিয়াস গুলো মিল রয়েছে সেই হিসেবে ভাগ করে নিয়ে আমি পড়ার চেষ্টা করেছি এবং সেই হিসেবে আলোচনা করব। তবে শুরু করার আগে যে কয়েকটা কথা বলতে চাই, যে এই যে মুসলমান সমাজে নবচেতনা এই আর্টিকেলটা স্বপন বসু লিখছেন। তো এখানে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে গিয়ে আহ, একজন বলতে পারি যে কাইন্ড অফ আউটসাইডার, বা আরো ভেঙে বলতে গেলে একজন যিনি ওনার পার্সপেক্টিভ, যিনি কিনা doesn't belong to the Muslim community, who is not from within the Muslim community, from outside the community. He is observing the 19th century Bengali Muslim society, its problems and struggles. তো এই উনিশ উনিশ শতাব্দীর যে ঊনবিংশ শতাব্দী, এবং বলতে গেলে যে বিংশ শতাব্দীর প্রারম্ভের মানে একদম আর্লি 20th সেঞ্চুরির কিছুটা অংশ উনি ছুঁয়ে গেছেন। তো আহ আহ, এই মানে এই পুরো সময়সীমার মধ্যে যা যা ইস্যুস গুলো তখন মুসলিম সোসাইটির মধ্যে দেখা দিয়েছিল বা এমার্জ করেছিল এবং ফেস করছিলেন ওনারা, সেই সমস্ত নিয়েই পুরো আর্টিকেলটা। এবং আহ, এমনিতে তো ভেতরে গিয়ে যখন পড়বই, কিন্তু তার আগে আমার মনে হচ্ছিল যে উনি লেখাটা লিখতে গিয়ে যে সোর্স গুলো ইউজ করেছেন, বিশেষ করে উনি বেশ কোনো জায়গায় যেহেতু কোটেশন গুলো দিয়েওছেন, এবং তার লেখা থেকে একটা চিত্র পাওয়া যাচ্ছে সমসাময়িক বা মানে তৎকালীন যে পত্র পত্রিকা সেই সময়ও কিভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিল এই বিভিন্ন ইস্যুস গুলোকে নিয়ে ডিসকাস করতে বা কাউন্টার ডিসকাশন সমস্ত কিছু নিয়ে। তো যে তৎকালীন যে পত্রপত্রিকার নামগুলো পাচ্ছি, একটা মোটামুটি একটা লিস্ট করেছি, যদিও আপনারাও যখন পড়তে যাবেন রেফারেন্সে ওগুলো পাবেন। যেমন হচ্ছে গিয়ে সুধাকর মিহির, এডুকেশন গেজেট, ইসলাম প্রচারক, কোহিনূর, শক্তি, দ্য হিন্দু প্যাট্রিয়ট, দ্য মোহামেডান অবজারভার, বামাবোধিনী, অমৃতবাজার পত্রিকা, প্রতিকার, আহমদী, সংবাদ প্রভাকর, এবং উনি যেগুলো কোট করেছেন যেগুলো থেকে যেমন সোমপ্রকাশ, নববিভাকর, এই সমস্ত। তো একটা মোটামুটি হিউজ বাল্ক অফ কি বলবো ম্যাগাজিনস এবং নিউজ পেপার যে সেই সময় এই ইস্যুস গুলো নিয়ে ডিল করছে সেগুলোর নাম কিন্তু তার লেখা থেকে আমরা ভালো মতোই পাচ্ছি। এবার লেখাটাতে আমি ঢুকছি। আহ, আহ, মোটামুটি প্রথম স্ট্যান্ডাতেই উনি কাইন্ড অফ একটা জিস্ট বা সামারি বা পয়েন্ট হিসেবেই পুরো আর্টিকেলটা কোন দিকে যেতে চলেছে সেটার একটা হিন্ট উনি দিয়ে দিয়েছেন। যেমন, এদেশ তাদের জন্মভূমি, এদেশের ভাষাই তাদের মাতৃভাষা, এই বোধ সমাজ মনে সঞ্চার করার প্রয়াসও শুরু করলেন কেউ কেউ। এই যে ইস্যুস গুলো, যে বাংলা তাদের মাদারল্যান্ড কিনা এবং বাংলা তাদের মাদার টাং কিনা, সেই সময় যে ভাষা নিয়ে যে ডিবেট দেখা দিচ্ছিল, যে উর্দু তাদের মানে কি বলবো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বা তারা বলবেন কিনা বা চর্চা করবেন কিনা, বা আরবির প্রতি যে একটা ঝোঁক, এই যে ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক যে একটা ইস্যু সেই সময় ছিল, এবং বাংলাই তাদের মাতৃভূমি হবে কিনা,
তারপরে হচ্ছে গিয়ে যে বলছেন যে বিভিন্ন কুসংস্কারগুলো সেই সময়ে বাংলা মুসলিম সমাজকে ঘিরে ধরেছিল, অর্থহীন সংস্কারগুলির মূলোচ্ছেদ করা, সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, আম, এবং আম, এবং হচ্ছে এডুকেশনাল যে আপলিফমেন্ট, পড়াশোনার দিকটা, এই সমস্ত পয়েন্টই কিন্তু কিন্তু তিনি তার প্রথম স্ট্যান্ডাতেই ইন্ট্রোডিউস করে দিয়েছেন। তারপরেই তিনি আসছেন যেটাতে স্টার্ট করছেন গিয়ে উনি এই পড়াশোনার হাত ধরেই স্টার্ট করছেন। এবং সেখানে তিনি বলছেন যে যখন এই মুসলিম কমিউনিটির মধ্যেই এই এই ডিলেমাস গুলো চলছে বা তারা নিজেদের মধ্যে এই কনফ্লিক্ট গুলোতে ভুগছেন, এবং তারা এই সমাজ থেকে কিছু কিছু মানুষ চাইছেনও যে না, সরকারের কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যাক বা আর কিছু, সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টও কিন্তু ইনিশিয়েটিভ নিতে স্টার্ট করলো সেভেন্টিজ থেকে। এবং এটা পড়াশোনার উদ্দেশ্যে তাদের যেন মুসলিমদের এডুকেশনাল যেন ইমপ্রুভমেন্ট ঘটে সে স্টেটাসে, সেই কারণে তো বলছে যে মহসিন ফান্ড যেটা ছিল সেটা পুরোপুরি মুসলিমদের পড়াশোনার ক্ষেত্রেই যেন ব্যবহার করা হয়। সেটা কিন্তু সেই সময় ব্রিটিশরা ওটা রেস্ট্রিক্টেড করে দিল যে না, মহসিন ফান্ড পুরোপুরি মানে মুসলিমদের পড়াশোনার ক্ষেত্রেই হবে। এবং মক্তব এবং মাদ্রাসাগুলোকে আহ যুগের উপযোগী করে নিয়ে সেটাকে হচ্ছে গিয়ে শিক্ষা বিভাগের আওতায় নিয়ে আসা হবে। তো এটার ফলে কি হলো, এই যে একটা সরকার রিকগনাইজ করছে যে মুক্ত মাদ্রাসাগুলোতে হিউজ মানে পার্সেন্টেজ অফ বেঙ্গলি মুসলিম তারা যেহেতু যাচ্ছে, এবং কোন ক্লাস থেকে যাচ্ছে না যাচ্ছে সেটা পরের কথা, কিন্তু যেহেতু যাচ্ছে, তো অতএব এগুলোকে একটা নিয়ে আসতে হবে সেই আম, যে শিক্ষার আওতায়, সরকারি শিক্ষার আওতায় এগুলোকে নিয়ে আসতে হবে ধীরে ধীরে। এবং এর ফলে দেখা যাচ্ছে গিয়ে কি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এই সময় কিন্তু শিক্ষার হারটা ইমপ্রুভ করছে। এবং আহ, কিন্তু আহ, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা বেশি দেখা দিচ্ছে না, কারণ 1875-এ বেঙ্গল প্রেসিডেন্সির কলেজ পড়ুয়াদের মধ্যে একটা যখন একটা সার্ভে করা হয়েছিল, দেখা গেছিল মাত্র 5.4% হচ্ছে গিয়ে মুসলিম। তার উনি বলছেন যে উচ্চশিক্ষা ক্ষেত্রে সেরকম পরিবর্তন দেখা দিচ্ছে না ইনিশিয়েটিভ গুলোর জন্য, কিন্তু মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের সময় মানে মাধ্যমিক, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার হারটা কিন্তু বাড়ছে। তারপরে তিনি আসছেন যে এই যে উচ্চশিক্ষা যে সেভাবে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না, তো লেখক তার যে মতামত গুলো দিচ্ছেন যে কি কি কারণ হতে পারে যে কারণে সেই সময়ে মানে উচ্চশিক্ষাগুলো উচ্চশিক্ষা হ্যাম্পার হচ্ছে, তার মধ্যে তিনি বলছেন যে ওয়েস্টার্ন এডুকেশনের মানে প্রতি যে একটা বায়াস বা প্রেজুডিস সেই সময়ে মুসলিম সোসাইটিতে ছিল সেটা, এবং সে সময়ে যারা মোল্লা মৌলবি তারা হচ্ছেন গিয়ে ওয়েস্টার্ন নলেজের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেন। এটা পুরোপুরি স্বপন বসুরই দৃষ্টিভঙ্গি, তার লেখা থেকেই আমি মানে বলছি যে ওনার মতে যে এই সময় মৌলানা মৌলভীজরা প্রচার করতেন ওয়েস্টার্ন নলেজ বা এই এডুকেশনে যেন না নিতে দেওয়া হয় ছেলে মেয়েদেরকে, এভাবে ওনারা প্রচার করতেন। এবং বলা হচ্ছে যে সেই সময় মুসলিমদের যে ইকোনমিক কন্ডিশন, তাদের পোভার্টি, এটাকে মানে অনেকটাই তাদেরকে এগোতে সাহায্য করেনি, কিন্তু সুধাকর সেটা কিন্তু ডিনাই করছে যে না, এটা কিন্তু এটা পুরোপুরি ভাবে মানে সঠিক কারণ নয়। বরং মনে করছেন অনেকে যে লার্নিং অফ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, কারণ বাংলা শিখতে হতো, যদি এভাবে পড়তে হয় ওয়েস্টার্ন এডুকেশনকে আনতে হয়, বাংলা মাদার টাং হিসেবে মানে আহ, প্রচলিত এখানকার যেহেতু ব্যবহৃত ভাষা বাংলা, তারপরে ইংলিশ, তার সাইডে অ্যারাবিক, ফার্সি, উর্দু, তো এই পাঁচটা ল্যাঙ্গুয়েজ একসাথে পড়তে গিয়ে এটা হচ্ছে গিয়ে অনেক অনেকটা বাধার মতো গিয়ে দাঁড়াচ্ছিল উচ্চশিক্ষার উন্নতির ক্ষেত্রে। কিন্তু উনি বলছেন যে ঠিক মানে এই সমস্ত প্রবলেম গুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে কিন্তু গ্র্যাজুয়াল একটা ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছিল হায়ার এডুকেশনে। যেমন 1861 সালে দেলোয়ার হোসেন বাবনান থেকে, বাবনানের হুগলি থেকে উনি কিন্তু বিএ পাস করেন, প্রথম উনি কিন্তু গ্র্যাজুয়েট। তো এবং সে সময়ের ডেটা দিচ্ছেন এখানে রীতিমতো এই 392 পাতাতে যে কজন মুসলমান ছাত্র এন্ট্রান্স দিয়েছিলেন, কজন বিএ পাস করলেন কত সালে, তারপরে হচ্ছে গিয়ে 1858 বা থেকে 81, এই 24 বছরে 12 জন বিএল ডিগ্রি লাভ করেছিলেন। তো এই 392 পাতা এটা রীতিমতো উনি ডেটা দিচ্ছেন, এবং বিদেশেও পাড়ি দিয়েছিলেন ডাক্তারি পড়াশোনা করার জন্য বা ব্যারিস্টারি পড়াশোনা করার জন্য। তারপরে তিনি এডুকেশন থেকে উনি কিন্তু কোনো মানে কোনো পয়েন্টকে একদম সেভাবে দেখতে না গিয়ে মোটামুটি সমস্ত দিককে অল্প অল্প করে তিনি কিন্তু অ্যাড্রেস করছেন। এই উচ্চশিক্ষা থেকে যেটার প্রতি মানুষের তারপরে যে চাহিদাটা হয় সেটা হচ্ছে এই গিয়ে জব, তো ওখানে উনি চলে যাচ্ছেন যে সিভিল সার্ভিসের ক্ষেত্রে
মানে কি দেখা দিয়েছিল। তো বলছেন উনি যে 1874 থেকে তারা এই পরীক্ষার জন্য, মানে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আহ, প্রস্তুতি নিতে শুরু করে। কারণ 1874-এ মে মাসে ভারত সংস্কারক খবর দেয় 4 জন মুসলমান লন্ডনে সিভিল সার্ভিস পরীক্ষার নিমিত্ত প্রস্তুত হইতেছেন। কিন্তু দেখা দিচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে বা কিছু, কিন্তু সেরকম আশানুরূপ ফল হচ্ছে না। সেক্ষেত্রে সুধাকর তখন হচ্ছে গিয়ে এবং সমাজের যারা কতিপয় মাথা, তারা বলেন যে না, আমাদের কলকাতাতেই এবং তার সংলগ্ন মফস্বল এলাকাগুলোতেই এই সিভিল সার্ভিসের জন্য ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা যেন করা হয়, এই একটা প্রস্তাব সুধাকরও মানে প্রস্তাব রাখেন। 392 পাতাতেই এটি এটি পাওয়া যাচ্ছে। তারপরে উনি চলে আসছেন যে আম, আহ, ঠিক আছে, যে সিভিল সার্ভিসের জন্য খাটাখাটি করছে, পড়াশোনা করছে, হায়ার এডুকেশনে যাচ্ছে, বিদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু মুসলিমদের মধ্যে যেটা জিনিস দেখা দিচ্ছে যে উচ্চশিক্ষার পথে এগোনোর সময় মানে মুসলমানরা ধর্মের মর্যাদা সম্পর্কে ছিলেন অতিমাত্রায় সচেতন। পাঠ্যপুস্তকে হিন্দুয়ানির ছোঁয়া বা ইসলাম সম্পর্কে সামান্যতম কটাক্ষ সহ্য করতেও প্রস্তুত ছিলেন না তারা। তো এই পয়েন্টটা পড়তে গিয়ে মানে মনে হয়েছে যে এটা একটা মানে প্রশ্ন চিহ্ন আমার মনেও আসছে। আর উনি উনি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন বা যে সময় থেকে উনি লিখছেন, সেভাবে কাউন্টার করা হতো না। এবং তিনি স্বাভাবিকভাবে দেখছেন যে না, কিছু ওরকম হিউমিলিয়েটিং কিছু থাকলে বা কিছু ওরকম এগেনস্টে কিছু বলা হতে গেলেই যেন তারা অ্যাকসেপ্ট করতে পারতো না। যেমন উদাহরণস্বরূপ তিনি বলছেন যে FA ক্লাসের পাঠ্য তালিকাভুক্ত এডিসনের এটি রচনা সম্পর্কে 1873-এ এই তীব্র আপত্তি জানিয়ে নবাব আব্দুল লতিফ বলেন, I would at least earnestly entreat them to omit number 94 of the Spectator, which I consider very unsuitable for the course of a state university in a country a large proportion of whose population is Muslim. It contains an attack on my religion. মানে ইনি লেখকও কিন্তু এটা একটু তির্যক দৃষ্টিতে দেখছেন যে তারা কিন্তু মানে ওপেন ভাবে পড়াশোনাটা করছেন না, রিলিজিয়ান সবসময় তাদের সাইড বাই সাইড পড়াশোনার সাথে চলছে এবং ন্যূনতম অ্যাটাক অন দেয়ার রিলিজিয়ান দে আর নট টলারেটিং। এবং তারপরেও হচ্ছে গিয়ে বলছেন যে স্কটের ট্যালিসম্যানের সম্পর্কেও তিনি হচ্ছেন গিয়ে 1877-এ সরকারকে লিখিতভাবে জানান যেন এটাকেও মানে তুলে নেওয়া হয়। এবং পরবর্তীতে যে বেকনের যে লেখালেখি যেটা নিয়ে মানে তখন পর্যন্ত কিছু হয়নি, কিন্তু পরবর্তীতেও হচ্ছে গিয়ে বেকনের লেখাতেও যে লেখাও ত্রুটিপূর্ণ এবং এটা হচ্ছে গিয়ে অ্যাটাক করছে ইসলামের উপর, মোহাম্মদের উপর, তো নবীজির উপর। তো সেটা এখানে বলছেন। এবং সুধাকরও হচ্ছেন গিয়ে এই ক্লেমটাকে সাপোর্ট করেছিল যে হ্যাঁ, যে এই লেখালেখির মাধ্যমে ইসলাম কিন্তু অ্যাটাক হচ্ছে। তো এটাই বলছে যে এই আহ, এই এই সমস্ত পরিস্থিতি যখন হায়ার এডুকেশন চাইছে, কিন্তু আবার লেখাতে একটা হিন্দুয়ানি ছোঁয়া বা একটা হিউমিলিয়েশন হচ্ছে, এই সমস্তর মধ্যে মুসলিম সোসাইটি কিন্তু আহ, তাদের মধ্যে যে ইচ্ছাটা জাগছে সেটা হচ্ছে গিয়ে যে না, একটা সেপারেট একটা ইনস্টিটিউশন দরকার এক্সক্লুসিভলি ফর মুসলিম। আর এরকম একটা ক্লেম তখন মুসলিম সোসাইটির মধ্যে অলরেডি মানে গড়ে উঠছে। এবং সেটা সব থেকে বেশি বাড়ছে কখন, যখন আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যখন এস্টাবলিশড হচ্ছে অলরেডি, সেই সময় থেকেই আহ সেই সময় হচ্ছে গিয়ে এই এই চাহিদাটা যে মুসলিমদের জন্য আলাদা ইনস্টিটিউশন গড়ে তোলা হোক, সেই জিনিসটা গড়ে উঠছে। মানে এই মুসলিম সোসাইটির মধ্যে এই সময়টা দেখা দিচ্ছে। যেমন 1880-র 14 অক্টোবরে আহ আহ, সোমপ্রকাশ রিপোর্ট করছে যে দ্য মুসলিমস অফ বেঙ্গল ওয়ার অলসো ডিমান্ডিং ফর অ্যান ইনস্টিটিউশন লাইক প্রেসিডেন্সি এক্সক্লুসিভলি ফর দি মুসলিম স্পন্সর্ড বাই দি গভর্নমেন্ট। এবং আহ, আম, তারপরে হচ্ছে গিয়ে যখন সৈয়দ আহমেদ সৈয়দ আমির হোসেন ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বেঙ্গল কাউন্সিলের হচ্ছে গিয়ে মেম্বার, তিনি প্রপোজ করছেন যে দ্য গভর্নমেন্ট শুড শাট ডাউন মাদ্রাসাস অফ হুগলি, চিটাগং অ্যান্ড রাজশাহী ফর দেয়ার পোর পারফরমেন্স। অ্যান্ড হি অলসো সাজেস্টেড এবং ওগুলোকে বন্ধ করে দিয়ে বরং সেপারেট একটা ইনস্টিটিউশনের দিকে পুরো ইনভেস্টমেন্টটা যেন সরকার ঘুরিয়ে দেয়। এবং সিলেবাস, মাদ্রাসার সিলেবাসটাকেও রিফর্ম করা দরকার এবং ইংলিশের ইনক্লুশন দরকার এই মাদ্রাসাগুলোতে। এটা সৈয়দ আমির হোসেন কিন্তু সেই সময়টাতে প্রস্তাব করছেন। 394 পাতায় এটির রয়েছে, উনি লেখক এটা জানিয়েছেন। কিন্তু
দুটো কারণ দেখিয়ে সেই সময়টাতে, এবং তিনি আরেকটি বলেন যে ডিগ্রি কলেজ খোলা হোক কলকাতা মাদ্রাসা ভবনে। কিন্তু সেই সময় তৎকালীন যিনি গভর্নর ছিলেন অ্যাশলে ইডেন, তিনি কিন্তু রিজেক্ট করে দেন এই প্রপোজালটাকে। কারণ বলছে যে প্রেসিডেন্সিতে যে কোয়ালিটি এডুকেশন হবে এখানে কিন্তু সেই কোয়ালিটি এডুকেশনটা পাওয়া মানে ম্যাচ করবে না সেটার সাথে। আর মানে হচ্ছে গিয়ে এত কম সংখ্যক মুসলিম স্টুডেন্ট, যে এরকম একটা কলেজ শুধু অত কম সংখ্যক স্টুডেন্টকে দিয়ে রান করানো সম্ভব নয়। কারণ হচ্ছে গিয়ে এন্ট্রান্স পাস করছে গিয়ে মোটামুটি সে সময় 32, মানে 32-এর মধ্যে 20 জনই শুধু শুধু হচ্ছে গিয়ে পাস করছে। তো মানে এত কম সংখ্যক মানে ছাত্র সংখ্যা দিয়ে কখনোই সম্ভব নয়। এবং শেষ পর্যন্ত এই প্রস্তাবটিকে নাকচ করা হয়। সোমপ্রকাশ এটিকে মানে রিপোর্ট করেন যে মৌলভী সৈয়দ আমির হোসেন কলকাতায় কেবল মুসলমানদিগের জন্য যে কলেজ খুলিবার প্রস্তাব করিয়াছিলেন এবং অন্যান্য মাদ্রাসা এবং কলেজ প্রভৃতি সাহায্য কমাইয়া ইহার সাহায্যে সে কথা হইয়াছিল, লেফটেন্যান্ট গভর্নমেন্ট তাহাতে সম্মত হন নাই। এটি হচ্ছে সোমপ্রকাশ এই সময় রিপোর্ট করে। তারপরে তিনি বলছেন যে তারপরে চলে আসছে যে এই ইনস্টিটিউশন থেকে ধীরে ধীরে মুসলিম সমাজের মধ্যে মনে চাহিদা আসতে থাকে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ফর মুসলিম, এই একটা ডিমান্ড ধীরে ধীরে মুসলিম সোসাইটির মধ্যে থেকে আসতে শুরু করে। এবং আহ, বলছে যে আহ, কিন্তু এই ডিমান্ডের বিরুদ্ধে কিন্তু অনেকেই বলা মানে আরম্ভ করেন। যেমন আহ, নববিভাকর সে সময় বলছে দ্য সেম does not think, মানে নববিভাকর does not think that the proposal of Mr. Blunt regarding the establishment of a separate university for Mohammedans is a wise one. The proposal, if carried out, is not likely to benefit them. What is required is a liberal and unsectarian education. The establishment of a university exclusively for Mohammedans will prove an obstacle in the way of the unification of Hindus and Mohammedans, a work which has already made considerable progress. তো এই এই যে ওনারা অবজেকশন দিয়ে জানাচ্ছেন, এটা একটা বড় প্রশ্নের জায়গা যে তারা মানে অ্যাকচুয়ালি সত্যতেই মানে কি চাইছেন, মুসলিম কমিউনিটির আদৌ উন্নতি চাইছেন না একটা ইউনিফিকেশন অফ হিন্দুজ অ্যান্ড মোহামেডান সেটা বলে দিয়ে থামিয়ে দিতে চাইছেন। এটা আমাদের রিডাররাও বুঝতে পারছি এবং সেটা আলোচনা সাপেক্ষও জিনিসটা। যাই হোক, তো এই সময়টাতে আহ, উম, এটা এবং তারা কেন এটা ডিমান্ড করছেন যে হায়ার এডুকেশনের প্রবলেমটা সলভ হবে যদি এরকম একটা সেপারেট ইউনিভার্সিটি হয়, এবং টিচিং আর জবের ক্ষেত্রে যে সমস্যায় ভুগছে মুসলিমরা সেই সমস্যাগুলো মিটবে। আহ, এবং এই যে যারা চাইছেন যে সেপারেট ইউনিভার্সিটি হোক তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ময়মনসিংহর ধানবাড়ি থেকে। কিন্তু গভর্নমেন্টকে যখন এটা প্রস্তাব করা হয়, গভর্নমেন্ট এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্টে ডিনাই করে যে তারা পারবে না। এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশনও অলসো আর্জ করে গভর্নমেন্টকে টু রিটেন দ্য আনডিমোনেশনাল ক্যারেক্টার অফ দ্য ইউনিভার্সিটিজ অ্যামিজ দিস আনরেস্ট। তো 395 পাতাতে এটা দেওয়া রয়েছে যে কিভাবে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন এই দাবিটাকে অগ্রাহ্য করে সরকারকে ইউনিভার্সিটির যেটা আনডিনোমিনেশনাল যে ক্যারেক্টার সেটাকে রিটেন করতে বলে। তো সে যাই হোক, আলটিমেটলি এই ড্রিমটা সফল হয়নি। কিন্তু নওয়াব আব্দুল লতিফ, আমির হোসেন, সৈয়দ আহমেদ, ইনারা কিন্তু যে একটা বাতাবরণ ওয়েস্টার্ন এডুকেশন বা সায়েন্সকে বাংলার মুসলিম সোসাইটির মধ্যে এটার একটা একটা প্রবেশ করাতে কিন্তু তারা মানে সমর্থ হয়েছিলেন, এবং একটা একটা অল্প হলেও অ্যাওয়ারনেস গড়ে উঠতে তখন অলরেডি শুরু করে দিয়েছে। তো এই সমস্তর মধ্যে থেকেই লেখক কিন্তু জাম্প করছেন যে পয়েন্টটাতে, বলছে যে এই প্রথম দিকে 19 সেঞ্চুরির প্রথম দিকটাতে দেখা দিচ্ছে যে মুসলিম সোসাইটি যখন এডুকেশন সেভাবে পৌঁছয়নি, সেই সময়টাতে একটা আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভুগছে। প্রথম স্ট্যান্ডার্ডেই বলেছি যে মাদারল্যান্ড, মাদার টাং, তারপরে হচ্ছে গিয়ে অ্যাভার্সন টুয়ার্ডস দ্য প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গল, বেঙ্গলি মুসলিমরা শো করছে। এবং বরং লেখকের মতে তারা একটা আর্টিফিশিয়াল একটা ল্যাঙ্গুয়েজ গ্রো করছে, সেটা হচ্ছে গিয়ে মুসলমানি বাংলা। এই এই মানে এই শব্দটাও যে আর্টিফিশিয়াল বলে তিনি অ্যাড্রেস করছেন, এটাও একটা বড় পয়েন্টের জায়গা যে তিনি কিভাবে এটাকে আর্টিফিশিয়াল বলতে পারেন। লেখকের ভাষায় কোনটা তাদের স্বদেশ আর তাদের মাতৃভাষাই বা কি সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা গড়ে ওঠেনি, ওঠেনি তাদের, যে কারণে মাতৃভূমি হিসেবে এদেশকে স্বীকার করে নিতে ছিল তাদের কুণ্ঠা। প্রচলিত ভাষা ব্যবহারেও ছিল তাদের অনীহা।
বাঙালি হিন্দুদের থেকে এই লাইনটা বিশেষ করে আরো মানে একটা বড় আহ, প্রশ্নের মুখে পড়ছে, যে বাঙালি হিন্দুদের থেকে তারা যে আলাদা তা বোঝানোর জন্য মুসলমানি বাংলা নামে কৃত্রিম এক ভাষার চর্চা করতেই তারা ছিলেন অভ্যস্ত। এমনকি তিনি সাপোর্ট করছেন এটা জেমস লং 1892, তিনিও একজন আউটসাইডার, একদমই আউটসাইডার। তো তার দৃষ্টিভঙ্গি থেকে বলছে যে তিনি বলছেন নাকি এটাকে সাপোর্ট করে যে দ্য মুসলমানস আর অ্যাভার্স টু লার্ন দ্য ভার্নাকুলার। So the Muslims have formed in Bengal a kind of lingua franca, a mixture of Bengali Persian. এবং তারপরে 396 পাতাতে তিনি দেখাচ্ছেন যে কি করে জেমস লং হচ্ছে গিয়ে এখানে বেশ কটি এই মুসলমানি বাংলাতে লেখা যে বইগুলোর সেগুলোর হচ্ছে গিয়ে লিস্ট দিচ্ছেন, যে আহ, আহ, মোটামুটি হচ্ছে গিয়ে 41টা বই 1855-তে একটা লিস্ট পাবলিশ করেন, সেখানে 41টা বই এই মুসলমানি বাংলাতে লেখা, এবং বেশিরভাগই উর্দু আর ফার্সি ল্যাঙ্গুয়েজ থেকে এগুলো ট্রান্সলেটেড এই বইগুলো। এবং এই সমস্ত, এবং বলছে ইবলিস নামা, বেদারার গাফেলিন, সোনাভানের পুঁথি, আবু সামার পুঁথি, ভাবলাত গুরুত, সুরুত জান নামের পুঁথি, হাজার মছলা, গোলের হরমুজ কেতাব, মুসলমানি বাংলায় লেখা এই বইগুলি শুরু হতো ডান দিক থেকে, যা প্রচলিত বাংলা বইয়ের সম্পূর্ণ বিপরীত। এবং তারপরে তিনি চলে যাচ্ছেন যে এই যে আহ, এই যে একটা যে ঝোঁক, যে মুসলমানি বাংলাতে একটা লেখা চর্চার যেটাই, এটা কিন্তু মিশনারিরাও নাকি রিয়ালাইজ করেছিল, এবং সেখান থেকে তারা ওই মানে বাইবেলের কিছু পাঠ তারা শুরু করে ট্রান্সলেট করতে মুসলমানি বাংলাতে। এবং ওই যে ট্র্যাক্ট সোসাইটি হচ্ছে গিয়ে প্রকাশ করেছিল অনেক প্রচার পুস্তিকা এই মুসলমানি বাংলাতে, যে বইগুলো নাম যেগুলো বললাম সেগুলো হচ্ছে গিয়ে সেগুলোরই উদাহরণ। আম, এবং হচ্ছে গিয়ে লেখকের মতে দিস বুক cater to the interest of less educated Bengali Muslims of the 19th century to fulfill their curiosity for religion, interest for story and scattered news of society। এটা লেখকের মত যে এই এই বইগুলো সে সময়ের এই উদ্দেশ্যগুলো, ধর্ম জিজ্ঞাসা, গল্প শোনার আকাঙ্ক্ষা, সমাজে টুকরো টাকরা খবর জানার ইচ্ছে, এই ইচ্ছেগুলো পূরণ করতো। তবে তার পরবর্তীতেও কিন্তু এই সর্বজন বোদ্ধ বাংলা ভাষার প্রতি মুসলমানদের বিরাগ কমেনি, সেটা অন্যান্য মানে পত্রপত্রিকাতেও কিন্তু এই 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 মনোভাবটা উঠে আসতে শুরু করে। তো এটার বিরুদ্ধে সব থেকে প্রথমে যে ব্লোটা আনেন, যে মানে এটাকে অ্যাটাক করেন এই মানসিকতাটাকে, যে বাংলাকে ছেড়ে দিয়ে উর্দুকে বা আরবিকে বা মিক্স ল্যাঙ্গুয়েজের দিকে যে একটা ঝোঁক বা কিছু, মীর মোশাররফ, লেখকের মতে মীর মোশাররফ হোসেন হচ্ছেন গিয়ে প্রথম সেই মানে ব্যক্তি যিনি কিনা কঠোরভাবে এই বাঙালি মুসলিমদের যে উর্দুর প্রতি যে এত ভালোবাসা, সেগুলোর প্রতি বাংলাকে মানে মানে বাংলাকে প্রায়োরিটি না দিয়ে আদার ল্যাঙ্গুয়েজেস গুলোকে প্রায়োরিটি দেওয়ার যে প্রবণতা, এটাকে অ্যাটাক করেন। এবং 1874-এ হুগলি কলেজের কিছু মুসলমান যুবকের সহায়তায় তিনি আজিজন নেহার নামে একটি সংবাদপত্র সেখানটাতে মানে সেখান থেকে প্রকাশ করেন। সেখানে তিনি লিখছেন, আমরা মুক্ত কণ্ঠে সংবাদপত্রে স্বীকার করিয়াছি আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা কি আমাদের অবমাননা করিয়াছি? কোন দেশে পুরুষানুক্রমে বাস করিয়া তদ্দেশীয় বলিয়া পরিচয় দেওয়া দেশীয় ভাষা ব্যবহার করা অবমাননার বিষয় নহে, পরন্তু বীর্যবান দেশাদি মাতৃভূমি ভান করিয়া তাহাদের বিকৃত প্রাপ্ত ভাষা ব্যবহার করা উপহাস সঞ্চারক, ইহাও অল্প রহস্যের বিষয় নহে। প্রকৃত মাতৃভূমির প্রতি ঘৃণা করিয়া পশ্চিম দিগবাসী বলিয়া পরিচয় দিতে পারিলে গৌরব বিবেচিত হবে। এবং ভূদেব মুখোপাধ্যায় সেই সময়ের তিনি হচ্ছেন গিয়ে এই যে স্টার্টিং পয়েন্ট যখন মুসলিমরা রিয়ালাইজ করছে, সেই সময়টাকে হচ্ছে গিয়ে ধরেছেন তার লেখাতে, এবং বলছেন যে এটা একটা একটা মানে চেঞ্জিং পয়েন্ট সেই সময়টাতে শুরু হচ্ছে। এবং বলছেন যে তবে এই চেঞ্জটা দেখা দিচ্ছে যে 1818 থেকে 72-এর যে কালপর্ব, এই সময়টাতে মাত্র দুটো বাংলা ভাষায় লেখা পত্রিকা বেরিয়েছিল, একটা দ্বিভাষিক সমাচার সভা রাজেন্দ্র, আর একটা হচ্ছে গিয়ে পঞ্চভাষিক জগদ্দীপক ভাস্কর। কিন্তু 1873 থেকে 1900-র মধ্যে 28 বছরে মোটামুটি 28 এই সংখ্যা কমপক্ষে 28, অতএব সেই সংখ্যাটা 2 থেকে 28-এ গিয়ে মানে দাঁড়িয়েছিল। তো একটা চেঞ্জ কিন্তু এই সময়টাতে দেখা দিচ্ছিল। যাই হোক, সেই সময় ভাষা নিয়েও যে মানে একটা যে ডিভিশন, যে কোন ভাষা কার হবে, একটা হায়ারার্কি। তো বলছেন যে আব্দুল লতিফ ছিলেন গিয়ে যে মানে আপার ক্লাস এবং মিডিল ক্লাস, যা তারা তাদের ভাষা হবে গিয়ে তাদের উর্দুই হবে, একদম লোয়ার ক্লাস তারা বাংলা পড়তে পারে। তো
তো এটা নিয়ে একটা বড় সড়ো ডিবেট কিন্তু হচ্ছে গিয়ে অন্যান্য যারা নোটেবল ফিগার যারা ছিলেন, যেমন দেলোয়ার হোসেন আহমেদ, সিরাজুল ইসলাম, তারাও কিন্তু মানে উর্দুকেই বেশি সাপোর্ট করেছিলেন। কিন্তু আমাদের এই 84-তে একজন মহিলা, বদরুল নেসা খাতুন, বাঁকুড়ার একজন ল্যান্ডলর্ডের ডটার, তিনি লেখেন অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দি মুসলিমস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তিনি বলেন যে বাংলাটা কতটা জরুরি আমাদের মুসলিম সমাজ, মানে সমাজের উন্নতির জন্য। এবং অন্যান্য যারা বাংলার জন্য লড়াই করছিলেন, গোলাম কাদের, রওশন আলী, এরা সবাই হচ্ছেন গিয়ে বাংলার পক্ষে লড়াই করছিলেন। মিহির সুধাকরও শেষ পর্যন্ত বললেন যে না, মাদ্রাসাতেও বাংলাকে ইনক্লুড করা দরকার। এবং তারপরে এই সমস্ত থেকেই তিনি কিন্তু মোটামুটি জাম্প করে যাচ্ছেন যে সেই সময় মুসলিম সোসাইটিতে কি কি সুপারস্টিশনস গুলো ছিল। তো আউটব্রেক অফ সুপারস্টিশন বলে একজন একটা বক্তৃতাও সে সময় প্রেসিডেন্সি কলেজে 1863-তে একটি ছাত্র রাখেন। এবং আহ, লেখকের মতে সে সময় যে সমস্ত সুপারস্টিশন গুলো মুসলিম সোসাইটিতে প্রচলিত ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে মানে উইডো রিম্যারেজটা তখন কিন্তু মুসলিম সোসাইটিতে এটাও নিষিদ্ধর জায়গায় পৌঁছে গেছিল। হিন্দু সমাজে যেমন মানে বিবাহ, বিধবা বিবাহ প্রায় বন্ধের পথ, মানে ছিলই না বলতে, কিন্তু মুসলিম সমাজে ইসলামিক তো এটা গ্রান্টেড স্টিল হচ্ছে গিয়ে এই প্রবলেমটা দেখা দিচ্ছিল যে মানে বিধবাদের বিবাহ হচ্ছে না। এবং বিভিন্ন রিপোর্টও সাইট করছেন। 402 পাতাতে দেখা দিচ্ছে, 1891 একটা রিপোর্ট শো করছে যে কত পরিমাণে তখন মানে উইডোদের সংখ্যা প্রায় 17 লাখে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে এই সময় আঞ্জুমান হিমায়াতি বেওয়াগান বলে মানে একটা অ্যাসোসিয়েশনও বলা হয় যে না, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যেটা ইসলামে একদমই এটার বিরুদ্ধে লড়াই। তিনি হচ্ছেন গিয়ে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। তিনি এই মানে বিধবা বিবাহর যে ভালো দিকগুলো রয়েছে এবং এটার জন্য কি কি প্রবলেমস গুলো হচ্ছে সেটা নিয়ে কিন্তু বইও লেখেন। আহ, আহ, বিধবা গঞ্জনা এবং হচ্ছে গিয়ে বিষাদ ভান্ডার। এবং তিনি বিদ্যাসাগর দ্বারা হাইলি ইনফ্লুয়েন্স ছিলেন। মৌলভী রিয়াজউদ্দিনও তিনি কিন্তু এই উইডো রিম্যারেজের পক্ষে যথেষ্টই লড়াই করেছিলেন সেই সময়টাতে। এটার পরে যেটি বড় সমস্যা সেটা হচ্ছে গিয়ে পলিগ্যামি। আহ এই পলিগ্যামি সম্বন্ধে কিন্তু সেই সময় মুসলিম সমাজ খুব একটা ভোকাল ছিল না। এবং ভূদেব মুখোপাধ্যায় এই যে মুসলিমদের সাইলেন্স এই ম্যাটারটাতে, এটা কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন। এমনকি মানে রেভাজি, তিনি হচ্ছেন গিয়ে স্বাধীনামা এই মুসলমানি বাংলাতে, সেখানটাতেও তিনি বলেন যে চাইল্ড রিম্যারেজ, পলিগ্যামি, তালাক, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু তিনি লেখেন। এবং দেলোয়ার হোসেনও কিন্তু এসেস অন মোহামেডান সোশ্যাল রিফর্মে পলিগ্যামিকেই মুসলিম সমাজে যে ডিগ্রেডেশন সেটার জন্য মেন মানে কারণ হিসেবে দায়ী করে। কিন্তু সবচেয়ে বড় কথা লেখকের মতে যে আহ, 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 মুসলমানরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকারের ইন্টারফারেন্স তাদের পার্সোনাল সোশ্যাল লাইফে কিন্তু অ্যাকসেপ্ট করছিল না। শিয়া সুন্নি বোথ সেক্ট থেকে মুসলিমরা কিন্তু এই যে একটা ল প্রপোজ করেছিলেন সেই সময়টাতে, মানে গভর্নমেন্টই ল প্রপোজ করেছিল, সেই সেই মানে প্রপোজ লটার বিরুদ্ধে কিন্তু তারা বলেন যে না, আমরা হচ্ছে গিয়ে এটার বিরুদ্ধে তারা মুভ করার সিদ্ধান্ত নেন। এবং যেটা হচ্ছে গিয়ে 1873-এ যে লটা মানে প্রপোজ হয়েছিল, এবং যেটাতে বলা হচ্ছিল যে পার্শিয়ালি হলেও পলিগ্যামি, তালাক এটাতে কমবে। তারপরে যেটা নেক্সট হচ্ছে গিয়ে সুপারস্টিশন সে সময়ে বা একটা প্রবলেম ছিল যে সেই সময় কিন্তু গভর্নমেন্ট এজ অফ কনসেন্ট যে অফ গার্লস একটা বিল ছিল, সেটা 1896, যেটা কিনা 10 থেকে 12 বয়স করা হোক এরকম মানে প্রস্তাব করা হয়। কিন্তু বোথ হিন্দু সোসাইটি এবং মুসলিম সোসাইটি দুজনেই কিন্তু এটার বিরুদ্ধে একদম নেমে পড়ে। এবং যারা এটা একটা মুসলিম সোসাইটিকে ভেঙে দেয়, যারা এই ল এর পক্ষে ছিলেন, আব্দুল লতিফ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, তারা কিন্তু মানে বলেন যে না, আরো অনেকে তারা চান যে না, এটা লটা হোক। কিন্তু এমনকি সুধাকর মানে হচ্ছে গিয়ে মোহামেডান লিটারি সোসাইটি তারা মানুষের ভিউ জোগাড় করে এবং বাংলাতে একটি বই বের করে সেই ভিউজ গুলো নিয়ে, ফর এবং এগেনস্ট, এবং তারা বলে যে না, এই বিলটা দরকার।
এবং হচ্ছে গিয়ে সুধাকর এমনকি এই মহাবানা লিটারি সোসাইটির যে অ্যাকশন সেটাকে ক্রিটিসাইজও করে, কন্ডেমও করে তাদের লেখাতে। এবং এই যে মিশনারি স্কুলগুলোতে মুসলিম মেয়েরা পড়তে যাবে কি যাবে না, পর্দার যে সিস্টেমটা সেটা কতটা রেখে কিভাবে পড়াশোনা করবে, এই সমস্ত বিষয় সেখানে উঠে উঠে আসে। তার মধ্যে তাহেরুন্নেসা, নওয়াফাইজুন্নেসা তারা হচ্ছেন গিয়ে এগিয়ে আসতে শুরু করেন। এবং মিশনারি যারা চেষ্টা করেন মুসলিম মানে মুসলিমদের অন্দরমহলে ঢুকে মেয়ের পড়াশোনা করতে চেষ্টা করেন, মিস মুলবানি তিনি হচ্ছেন যে 1881 সালে প্রথম এই ইনিশিয়েটিভকে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই ব্যাপারটাতে। তারা রীতিমতো একটা সিস্টেম করে তোলে 1 থেকে 5 পর্যন্ত কিভাবে মেয়েদেরকে গিয়ে পড়াশোনা বাড়িতে গিয়ে থেকে পড়াশোনা করা যাবে। তবে এস.ডব্লিউ. হোসেন কলকাতাতে বোরখা সিস্টেমের এডুকেশনের কথা বলেন। যাই হোক, জাহির উদ্দিন তার মেয়েকে ভর্তি করতে গিয়ে প্রবলেমের ফেস করেন। তো এই সমস্ত প্রবলেম গুলো সেই সময় ছিল, কিন্তু সেই সেই সময় তখন তারা রিয়ালাইজ করে যে না, একটা মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য আলাদা স্কুল দরকার। সেই সময় খন্দকারের বাড়িতে মিটিং হয় এবং মুর্শিদাবাদের বেগম শামসি জাহান, ফিরদৌস মহল এবং ঢাকার নওয়াব আসানুল্লাহ তাদের সাপোর্ট পেয়ে 40 বেনিয়াপুকুর লেনে 19th সেঞ্চুরিতে 1897 সালে প্রথম মুসলিম মেয়েদের জন্য স্কুলটি স্থাপন করা হয়। এবং মিহির সুধাকরও বলে যে না দরকার, কিন্তু তাদের তাদের যে ইউজফুলনেস অফ এডুকেশন ফর গার্লস সেটা কিন্তু ব্রাহ্ম সমাজের যেটা চিন্তা ভাবনা ছিল সেটাকে অনেকটা রেজোনেট করে। যাই হোক, আরো অন্যান্য পত্র পত্রিকা আহম্মদী এরা ভয় পেয়ে যায় যে না পর্দা সিস্টেমটা উঠে যাবে। তবে এইগুলোর পাশাপাশি ডাউরিটাও নিষিদ্ধ ইসলামে, কিন্তু এটাও কিন্তু মানে প্র্যাকটিক্যালি একটা সমস্যা ইসলাম সোসাইটির। সেটা হচ্ছে গিয়ে লেখক এটাকে তুলে ধরেন। এবং তারপরে তিনি বলে আসছেন যে মুসলিম সোসাইটির মধ্যে যে চেঞ্জ আসছে গভর্নমেন্টের থেকে 423 পাতাতে কিভাবে কিভাবে চেষ্টা করেন মানে গভর্নমেন্টের সাথে তারা নেগোসিয়েশন করতে শুরু করেন, এই ব্যাপারটা অ্যাড্রেস করেন। এবং শেষে গিয়ে তিনি বলছেন যে এই যে হিন্দু মুসলিম রিলেশন এবং এই ব্রিটিশ রুলে কেমন ছিল, সেটা তিনি বলেন যে এমনিতে হিন্দু মুসলিম রিলেশন ভালো ছিল, কিন্তু এই ব্রিটিশ রুলের আন্ডারে কিন্তু মাঝে মাঝে প্রবলেমে পড়তে হয়। কারণ হচ্ছে গিয়ে এই যে দ্য হিন্দুস অফ বেঙ্গল ডিড নট অ্যাকসেপ্ট দ্য মুসলিমস অ্যাজ বেঙ্গলিজ, এই যে একটা সমস্যা যেটা এখনো আমাদেরকে ফেস করতে হয়, তখনও মুসলিমরা এটা ফেস করতো। দ্য ট্রিটমেন্ট টুয়ার্ডস দ্য মুসলিম এনরেজ দেম, যেমন মীর আরশাদ আলীর চিঠি 424 পাতায় দেওয়া রয়েছে, ওটা হচ্ছে গিয়ে তার এই যে গ্রিফটা তিনি সেখানে এক্সপ্রেস করেন। এবং একটা ডিভিশন রিচ মুসলিমদের মধ্যে এবং পোর ইলিটারেট মুসলিমের মধ্যে ইনক্রিজ, এই গ্যাপটা বাড়তে থাকে। তবে হচ্ছে গিয়ে এবং 70s এর পরে থেকে যে গভর্নমেন্টের যে হেল্প গুলো আসতে থাকে তার ফলে হিন্দুদেরকেও এই ব্যাপারটা এনকারেজ করে। মিহির সুধাকর যে এই যে নন কোঅপারেশন অফ দ্য হিন্দু অ্যাডমিনিস্ট্রেটর টু দি মুসলিম which was causing loss of various opportunities for the Muslim youngs, এটা হচ্ছে গিয়ে মিহির আর সুধাকর অ্যাড্রেস করে, রিপোর্ট করে তাদের লেখাতে। এবং সবচেয়ে যেটা পয়েন্ট, যেটা আমরা এখনো এটা নিয়ে মাঝে মাঝেই চর্চা করি, যে ব্যাপারটা নিয়ে যে রেপ্রেজেন্টেশন অফ মুসলিম ক্যারেক্টার ইন লিটারেচার, এটা হচ্ছে গিয়ে একটা তখন কিন্তু অলরেডি এটা তৎকালীন যারা মানে মোটামুটি বুদ্ধিসম্পন্ন লোক বা ইন্টেলেকচুয়াল বা চর্চায় ছিলেন তাদের কিন্তু এটা নজর কাড়ে। এবং আব্দুস সোবহান হিন্দু মুসলমান গ্রন্থে এটিকে অ্যাড্রেস করেন ভালো মতো। স্বাধীন কবি বলে একটি লেখা, যেখানটাতে বলেন যারা এই ধরনের লেখক যারা উল্টা মানে বাজেভাবে বা ভুল আলোতে রেপ্রেজেন্ট করছে, এই সমস্ত জিনিস কিন্তু অ্যাড্রেস করা হয়। এবং হিন্দু মুসলমান সম্পর্ক অবনতির জন্য সুধাকর হিন্দু লেখকদের মনোভাবকে দায়ী করেন। যাই হোক, আহ, আহ, এবং হচ্ছে সীমা গিয়ে আহমেদ, প্লিজ বোথ সাইডে এই প্রবলেমটা সাম আপ ছিল। প্লিজ। হ্যাঁ, হয়ে গেছে, জাস্ট লাস্ট পয়েন্ট। তো এই তো জাস্ট যারা যারা হচ্ছে গিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে মানে সম্প্রীতির চেষ্টা করে, তাদের মধ্যে বলছে 1875-এ কলকাতা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা লিটারি অ্যান্ড ডিবেটিং ক্লাব গড়ে তোলেন। তারপরে হচ্ছে গিয়ে আইনসম্মত উপায় চাষিদের স্বার্থ রক্ষা করার জন্য 1890-এ যশোরের হিন্দু মুসলমান কৃষকরা সম্মিলিত উদ্যোগে গঠন করেন হিন্দু মুসলমান সম্মেলনী। সমাজ সম্মেলনী সভা গড়ে ওঠে। মৈত্রী বন্ধন দৃঢ় করতে পত্র পত্রিকাগুলো এগিয়ে আসে। যেমন গোলাম কাদের কলকাতা থেকে হিন্দু মুসলমান সম্মেলন নামে একটি মাসিক পত্রিকা বের করেন। কোহিনূরের হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে গিয়েছিল এই মানে
ভালো সম্পর্ক গড়ে ওঠা, মীর মোশাররফ হোসেনের সৎ প্রসঙ্গ লেখাটা কোহিনূরে প্রকাশিত হয়। অক্ষয় কুমার মৈত্র হচ্ছে গিয়ে ইনিশিয়েটিভ দেখান, মানে বোথ সাইড থেকে যে চেষ্টা চলছিল কম বেশি করে, সেগুলো দিয়ে তিনি হচ্ছে গিয়ে তার লেখাটা শেষ করেন। তবে বলছেন যে মানে প্রবলেম দেখা দিয়েছিল, দাঙ্গা দেখা দিয়েছিল, লাস্ট প্যারাগ্রাফে বলছেন 1891, 1897 যে গোজাবাইকে কেন্দ্র করে, মসজিদ ভাঙা কেন্দ্র করে দাঙ্গা বাঁধে, কিন্তু এগুলো ম্যানেজ ম্যানেজ করে নিয়েছিল কিছু এই সম্প্রীতি চান এরকম মানুষদের দ্বারা। এই বলে আমি ওনার লেখাটা আমি শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সীমা আহমেদ। 40 পাতার একটা বড় আর্টিকেলকে 8 ঘন্টার মধ্যে আলোচনা করার জন্য। যে 5টা দিক মূলত এই আর্টিকেলে আলোচ্য হয়েছে আর কি। যেমন একটা হচ্ছে বাঙালি মুসলিমদের শিক্ষা, তারপরে ভাষা নিয়ে একটা ডিবেট, তারপরে হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন বাঙালি মুসলিমদের মধ্যে কি করে শুরু হয়, তারপরে একটা হচ্ছে যে কি করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাঙালি মুসলিমরা সরকারের সাথে বরং একটা কি বলবো সরকারি সাহায্য নেওয়ার জন্য এবং সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে আসে। বিশেষ করে আব্দুল লতিফ এবং আহ, আহ, আব্দুল লতিফ এবং আহ, আহ, আমির আলী, তার দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সরকারের সঙ্গে বাঙালি মুসলিম কথাটা বলবো না, তার কারণ আব্দুল লতিফ এবং আমির আলী তারা দুজনেই বাঙালি মুসলিম ছিলেন না। আহ, আহ, কিন্তু তারা তাদের প্রয়াস এর ফলে এবং আরো বিভিন্ন যেমন যে বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো বেরোতো সেখানেও আর কি সরকারের সঙ্গে একটা মানে সরকারের সাহায্য যেহেতু দরকার, না হলে বাঙালি মুসলিম সমাজ যারা অলরেডি বহু পিছিয়ে গেছে তাদেরকে এগিয়ে আসতে হলে সরকারের সাহায্য দরকার, সেই কথাটা বুঝে এবং সেরকম মানে একটা যোগাযোগ তৈরি হয় আর কি। মানে আমরা যেটা দেখতে পাই যে ব্রিটিশ শাসন এস্টাবলিশড হওয়ার পর থেকেই বাংলা এবং বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি হিন্দু সমাজ যেভাবে সরকারের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আর কি মানে এবং সরকারি সাহায্য আনুকূল্য পেয়ে অনেকটা এগিয়ে যায়, সেটা আবার দেখা যায় যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বরং বাঙালি হিন্দু সমাজের মধ্যে সরকারের বিরোধিতা আস্তে আস্তে তৈরি হচ্ছে। সেখানে আবার বাঙালি মুসলিমরা যারা পিছিয়ে ছিল তারা আবার সরকারি সাহায্য নিয়ে এগিয়ে আসার চেষ্টা হচ্ছে, যেটা আমরা এখানে আলোচনায় পেলাম আর কি। যে দুজনের নাম বললাম এবং তারা দুজন ছাড়াও আব্দুল লতিফ এবং আমির আলী ছাড়াও বাকিরাও এগিয়ে এসেছিলেন সেটা। এবং সেই সময় হান্টারের যে দ্য ইন্ডিয়ান মুসলিমস সেই বই প্রকাশ হয় এবং সেখানে হান্টারও প্রপোজ করেন যে আহ, বাঙালি মুসলিম মিডল ক্লাস তৈরিই হয়নি এবং যেটা অভিজাত শ্রেণী ছিল তারা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিভিন্ন ব্রিটিশ পলিসির ফলে, বিশেষ করে পার্মানেন্ট সেটেলমেন্ট এবং ভাষাগত প্রশ্ন এইসব বিভিন্ন ইস্যুর কারণে। তো সেই কারণে তিনিও প্রপোজ করেন যে মুসলিমদের দিকে, বাঙালি মুসলিমদের দিকেও সরকারকে নজর দেওয়ার জন্য। এর ফলে যেটা হয় যে আস্তে আস্তে একটা যোগাযোগ গড়ে ওঠে, সেদিকটা সীমা আমরা আলোচনা করেছেন। এবং ফিফথ পয়েন্ট যেটা আলোচনা করেছেন সেটা হলো যে কি করে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে একটা যোগাযোগ সম্প্রীতি, যে একটা কম্পিটিশন কোথাও গিয়ে তৈরি হচ্ছিল এবং তারপরে আবার কম্পিটিশনের পরে ওই যে আমরা যে বাঙালি সবাই আমাদের প্রথম পরিচয়, সেটাও কোথাও গিয়ে যেন একটা হিন্দু মুসলিমের সহাবস্থানের কথাও বারবার করে উঠে আসছে। মীর মোশাররফ হোসেন তো লিখছেন, প্লাস বিভিন্ন সভা সমিতি সেই সময় গড়ে উঠছে এবং বহু ব্যক্তি যারা বিভিন্ন ধরনের মানে জীবন সংকটের মধ্যে পড়েও তারা হিন্দু মুসলিমের যারা তারা একসাথে আসতে পারে, যাতে কোনো বিরোধ না বেঁধে যায়, সেগুলোর জন্য তারা এগিয়ে এসেছিলেন। যেমন এখানে আর্টিকেলটা শেষ হচ্ছে এমন একটা কোট দিয়ে, যেখানে তিনি একটা নিউজ পেপারকে কোট করছেন এবং বলছেন যে একটা মসজিদ ধ্বংস করা নিয়ে একটা প্রায় রায়ট শুরু হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তাতে যারা মুসলিম সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তারা মত প্রকাশ করেন যে মসজিদ কখনোই এমন জমিতে হতে পারে না যে জমিটা মসজিদের জন্য দান করা হয়নি, মানে অন্যের জমিতে কখনোই কোনোদিনও মসজিদ হয় না আর কি। এর ফলে যেটা হয় যে জনগণ মানে যে মসজিদটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল সেই মসজিদটা কোনো একজন মানে হিন্দু জমিদারের ছিল এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যেটা মানে সেটা পরে ভেঙে দেওয়া হয়। এবং
এর ফলে যেটা হয় যে একটা দাঙ্গালাই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু দাঙ্গা এখানে শেষ পর্যন্ত হয়নি আর কি। তো এই বিভিন্ন দিকগুলো সীমা আহমেদ আলোচনা করেছে, এবং স্বপন বসুর আর্টিকেল ধরে। আহ, এবার আপনাদের মতামত, আপনারা যদি স্বপন বসুর সঙ্গে এগ্রি করেন সেটাও বলুন, যদি ডিসএগ্রি করেন, কোথাও ক্রিটিসাইজ করেন, যেমন ভাষার প্রশ্নে বা আরো অন্যান্য প্রশ্নে যদি আপনাদের মতামত থাকে, ইট ইজ ওভার টু ইউ, আপনারা আপনাদের মতামত রাখেন। আচ্ছা মোর্শেদা, আহ, আমি সীমা আহমেদকে আহ, একটা বিষয় আমি জানতে চাইবো। আমারও আর্টিকেলটা খুব একটা পড়া হয়নি ব্যস্ততার কারণে। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, 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 বলো, হ্যাঁ। হ্যাঁ, ওকে। শোনা যাচ্ছে। আহ, তো সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এবং বর্তমান সময়েও আমরা দেখি যে মুসলিমদের, আহ, বাঙালি মুসলিম হোক আর অবাঙালি মুসলিম হোক, প্রত্যেকের একটা আহ, প্রবণতা আছে যে আরবি শেখা, মানে কোরআন পড়া কিংবা আরবি শেখা, এবং সেই সময় তো আরো ছিল হয়তো উর্দু এবং ফার্সি শেখার যে প্রবণতা হিসাবে দেখা যাচ্ছে যে মুসলিমদের ভাষাগত দিক থেকে তখনও হয়তো ছিল। আহ তো এতে মুসলিমদের কি বেশি ভাষা শেখার একটা প্রবণতা ছিল, কিংবা কোনোভাবে রিলিজিয়ান সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য মানে একদিকে হয়তো হিন্দুরা আহ সেই সময়ে অল্প ভাষা শিখে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি শিখে অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং মুসলিমরা সেই ভাষার জায়গাটায় এক জায়গায় আটকে যাচ্ছে কিনা, এটা যদি একটু ডিসকাস করে। এবং আরেকটা আমার প্রশ্ন রয়েছে, মানে প্রশ্ন এর বাইরে রয়েছে, সেটা আমি পরে করছি। সীমা ম্যাডাম। আচ্ছা। আহ, আমার এই আর্টিকেলটা পড়তে গিয়ে বা অন্যান্য লেখা পড়তে গিয়ে আমার যা মনে হয়েছে যে এই যে ল্যাঙ্গুয়েজ ইস্যুটা, প্রথমত যদি আমি মানে উর্দু দিয়ে স্টার্ট করি, যে উর্দুটা কিন্তু মানে বলা হচ্ছে যদিও যে উর্দু, অ্যারাবিক আর হচ্ছে গিয়ে ফার্সি, এই তিনটে ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ বাংলা, ইংলিশ, যাই হোক, না, আমার মনে হয় না যে উর্দুটা রিচ সেরকম ছিল। এই উর্দুটা মানে আপার ক্লাস যে মুসলিম তাদের মধ্যে, এবং যেহেতু স্কুল আর এগুলো ইনিশিয়েটিভ গুলো মানে এই আপার ক্লাস থেকেই প্রথম স্টার্ট হয়েছিল, সেই জন্য এই উর্দুটা ইনক্লুড করা হতো। কিন্তু মানে অ্যারাবিক যদি বলা যায় যে লোয়ার ক্লাসে বা যে মাস মুসলিম যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারাবিক আর ফার্সিটাও যেহেতু কোর্টের মানে ল্যাঙ্গুয়েজ ছিল সেই সময়, পরবর্তীতে ওটাকে চেঞ্জ করে ইংলিশ করা হয়। অতএব মানে ফার্সির একটা চাপ, এবং সবচেয়ে বড় কথা এই যে মানে অ্যারাবিক, যে না আমাদের মানে অ্যারাবিকটা পড়তে হবে। তো কিছু পড়ি না পড়ি, যেটা এখনো হয় যে কিছু পড়ো পড়ো না পড়ো, মানে সাথে সাথে অ্যাটলিস্ট অ্যারাবিকটা জেনে রাখো। তো এই যে একটা টেন্ডেন্সি, তবে এটা যে মানে একটা ব্যারিয়ার, আমার আমার যেটা মানে মনে হচ্ছে, যেটা ব্যারিয়ার হিসেবে সেই সময় হয়তো বা মনে হতো, কিন্তু হওয়া উচিত নয়। কারণ সে সময় যদি আদার অল্টারনেটিভ গুলো যদি সেভাবে থাকতো, যে ধরে নাও মানে তাদের যদি ওরকম বা শিক্ষার প্রতি যে চাহিদাটা বা যে গুরুত্বটা যদি তারা সেই সময় থেকে বুঝতেন, এবং তারা যদি স্কুলে মানে পড়ছেন যেটা বাংলা বা ইংলিশের সাথে সাথে যদি অ্যারাবিকটা মানে জানার জন্য পড়তেন, তাহলে মনে হয় না সেভাবে ব্যারিয়ার হয়ে উঠতো। কিন্তু যেহেতু বাংলা বা ইংলিশ মানে পড়াশোনার সেই এনভায়রনমেন্টটাই ছিল না, বা গুরুত্বই বোঝা হয়নি, বা নানান কারণে যে মানে কিছু কিছু আমরাও জানি যে মানে বেরোতে দেওয়া হতো না, বা কি দরকার মেয়েদের, ছেলেদেরই মানে যেমন বলা হচ্ছে যে না মুসলিম মেয়েদের না দেখে ছেলেদেরকে আগে এডুকেট করো। তো এই দিকগুলোই ছিল গিয়ে বড় ব্যারিয়ার, নাকি এই মানে ল্যাঙ্গুয়েজের একটা বড় ব্যারিয়ার হতে। হ্যাঁ, 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 প্রশ্নটা হ্যাঁ, ঠিক মতো অ্যাড্রেস করতে পেরেছি না আমি? থ্যাংক তুমি ইউ। আর কিছু বলতে চাইছিলে? হ্যাঁ, 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 মানে বেসিক্যালি ওই জায়গাটাই রয়েছে
যে মুসলিমদের সেই সময়ে যে আরবি, উর্দু এবং ফার্সি এবং ইংরেজি এতগুলো ভাষা হয়তো জানতে হচ্ছে, হুম সেই জায়গায় হিন্দু হুম। সমাজ শুধুমাত্র ইংরেজি এবং বাংলা শিখে অনেকটা এগিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় একটা মানে এডুকেশনে তার একটা প্রভাব ছিল বলেই আমার মনে হয়। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন রয়েছে, আমি সেটা পরে করছি। অনেকে হাত তুলেছে, মোর্শেদদা তাদের কোশ্চেন গুলো আপনি নিয়ে নিতে পারেন। আমি হ্যালো, আমি সীমা আহমেদের সঙ্গে একটা জিনিস মানে একটা পয়েন্ট আমি বলতে চাইছি। সেটা হচ্ছে সীমা যেটা বললো ঠিকই বলেছে। আসলে তখন কিন্তু আমার মনে হয় না যে কোনো বাধ্যবাধকতা ছিল যে তোমাকে আরবি জানতেই হবে, তোমাকে উর্দু জানতেই হবে, বা ধর্মীয় দিক থেকে যদি দেখা যায়, কমিউনিটির দিক থেকে যদি দেখা যায়, কোনো রকম বাধ্যবাধকতা বোধহয় ছিল না। মেন বিষয়বস্তুটাই ছিল মানসিকতা বা ওই যে ভাবনাটা, সীমা যেটা বলতে চাইছে। আর ল্যাঙ্গুয়েজটা যে আমার মনে হয় ব্যারিয়ার হবে, এটা আমার মনে হয় না। কারণ ল্যাঙ্গুয়েজ লার্নিং আমার মনে হয় সেটা তো একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ, এটা বোঝা বোঝা হিসাবে দেখলে তো হবে না। আমার মনে হয় সেটা বোধহয় এটা কমপ্লিমেন্টারি হতে পারে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংকে একটু সহায়তাই করে। সেখানে সেই ব্যারিয়ারের জন্য মানে সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে যে একটা বাধা, ব্যারিয়ার, বোধহয় এই ব্যাপারটা ঠিক আমার মনে হয় না সম্পূর্ণরূপে বোধহয় ঠিক আর কি, আমার মনে হয়। আমি একটু জাস্ট অ্যাড করতে থ্যাংক চাইছি ইউ। যে আমি আমার এমফিলেও যখন মানে কাজ করতে গেছিলাম, আমার অনেক কাজ ছিল এই মানে ডিফারেন্ট টাইপস অফ স্কুল, এবং সেখানে আমার মাদ্রাসা বলতে গভর্নমেন্ট যেটা এমনি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা। তো সিলেবাস গুলো যখন স্টাডি করতে গেলাম তখন কিন্তু এটা যে তুমি বলছো যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, তো যেহেতু এই সিনিয়র মাদ্রাসা মানে ওই 12-10 পর্যন্ত যেটা আলেম ওদের, এবং যে প্রাইভেট মাদ্রাসাগুলো যারা নিজেদের যেহেতু ডিগ্রি অফার করতে পারে না, ওই সিনিয়র মাদ্রাসাগুলোর সাথে টাই আপ করে করায়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু দেখতাম যে যেহেতু মানে অ্যারাবিক আছে, তোমার সায়েন্স গুলো এমনি জেনারেল স্কুলের যে সাবজেক্ট গুলো সেগুলো রয়েছে, প্লাস তাদেরকে ওই অ্যারাবিক পড়তে হচ্ছে এবং ডিটেলসে পড়তে হচ্ছে রীতিমতো, সমস্ত কিছু পড়তে হচ্ছে, হাদিসের কিছু বেশ কিছু পার্ট বা এগুলো। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে, মানে আমার তো মনে হলো দেখে যে ওরা এটা পড়বে, এটাও রীতিমতো একটা ডেপথ, একটা মানে ভীষণ ভাস্ট একটা এরিয়া, প্লাস এইগুলো কোনটা অ্যাড্রেস করবে। এবং যখন কথা বলেছিলাম তারা বলছিল যে দে আর ফেসিং প্রবলেম। তো সেই সময়ও মানে ওই টাইপের কিছু প্রবলেম তাদের হচ্ছিল কিনা, ল্যাঙ্গুয়েজ পড়তে গেলেও ল্যাঙ্গুয়েজের মানে কতটা ডেপথে গিয়ে তাদেরকে পড়তে হতো বা না করতে হতো। তো সেই সময়কার আর্লি যে সেই সিলেবাস গুলো যদি কোথাও কোনোভাবে কালেক্ট করা যায় বা কিছু, তাহলে বুঝতে পারা যাবে যে সত্যি সেগুলো বেরিয়ার ছিল না, জাস্ট নামে মাত্র ইন্ট্রোডিউস করা হতো ল্যাঙ্গুয়েজ গুলোকে। তাহলে সেই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এটাই। আহ, আহ, এক সীমা লাইন আমি সীমা শুধু আহমেদের সঙ্গে আমি একদম আমি বলবো ধন্যবাদ। জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমার মনে হলো মানে কয়েক বছর আগে আমি এটাকে নিয়ে কথা বলছিলাম, এবং বর্তমান সময়ের মানে কনটেক্সট থেকে যদি হাই মাদ্রাসাগুলো দেখা যায়, মানে আমি হাই মাদ্রাসায় পড়িনি এবং সিলেবাস সম্বন্ধে অতটা জানি না, তবু একজনের সঙ্গে আলোচনাতে উঠে আসছিল যে হাই মাদ্রাসায় আরবি কিংবা উর্দু কোনো একটা ল্যাঙ্গুয়েজ হয়তো এক্সট্রা পড়ানো হয়, যেটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা কাউন্সিলিং এ পড়ানো হয় না। এবং স্টুডেন্টদের উপরে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এক্সট্রা বার্ডেন চাপছে, এটাও কিন্তু আমার মনে হয় স্টুডেন্ট সেই সময়ে হয়তো একটা না না হাসান, হ্যাঁ সেটা সেটা ল্যাঙ্গুয়েজ না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না, মানে ওখানে ইসলাম ইন্ট্রোডিউস করে একটা, ওখানে হচ্ছে ইসলামিক একটা সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, থাকে এবং উর্দু নেই। ইসলামিক হুম লিটারেচার কিছু এরকম থাকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজই হবে এমন কোনো ব্যাপার নেই, সেটা হুম বাংলাতেও হুম পড়তে পারে ও। আসলে হুম হুম সেইখানে দুটো সেকশন থাকে অ্যারাবিক টিচিং এর ক্ষেত্রে, দুটো সেকশন, একটা থিওলজি পার্ট থাকে আর আরেকটা ল্যাঙ্গুয়েজ পার্ট থাকে, কিন্তু বেসিক জায়গাটা থাকে থিওলজি পার্টে। আচ্ছা, আপনি ল্যাঙ্গুয়েজ থাকে, আচ্ছা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পার্ট থাকে, কিন্তু সেখানটা বেসিক জায়গাগুলো। তবে আমি 10 বছর মাদ্রাসায় চাকরি করেছি, সেখানে আমার যেটা ব্যক্তিগত গ্রাসরুটে গিয়ে অভিজ্ঞতা, সেখানে যারা কিন্তু ইংরেজি বা বাংলা ভাষায় ভালো করছে তারা কিন্তু অ্যারাবিকেও কিন্তু ভালো করছে, তারা কিন্তু সেখানেও করছে। এবং
অ্যারাবিকের দিক দিয়ে আমি ব্যাপারটা ইয়ে করতে পারিনি, কিন্তু আমি যেমন বাংলা পড়াতে, ইংরেজি পড়াতে গিয়ে বাংলার ল্যাঙ্গুয়েজের রেফারেন্স দিয়ে আমার সুবিধা হতো ওদের বোঝাতে। হয়তো অ্যারাবিকে যারা টিচার তারাও যদি সেই জায়গাটা তো করতে পারলে ওটাও একটা হয়তো কমপ্লিমেন্টের, মানে ভাষা শিখতে আমার মনে হয় সেটা সাহায্য করতো, এক্সট্রা বার্ডেন হ্যাঁ হিসেবে। হাই হ্যাঁ, বোধহয় মাদ্রাসাগুলোতে হতো। বার্ডেন নয়। না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হাই burden। মাদ্রাসাতে নয়। ম্যাম, আমি হাই মাদ্রাসার ছাত্র ছিলাম। 2005-এ মাধ্যমিক পাশ করি। তো মাধ্যমিকটা হাই মাদ্রাসা থেকে ছিল, যেটা ওই স্যার বললেন বিষয়টা তাই। আমাদের সময়ে আরবি দুটো পড়ানো হতো, একটা হচ্ছে ইসলামের ইতিহাস পড়ানো হতো, আর ওই যে থিওলজি স্যার বললেন এই বিষয়টা। তো আমার সময় ফার্স্ট হয়েছিলেন একটি এসটি মেয়ে, মানে আমাদের মুসলিম প্রধান গ্রাম, পাশাপাশি যে গ্রামগুলো এসসি এসটি ও আদিবাসী উপজাতি সম্প্রদায় আছে, কিন্তু ফার্স্ট হয়েছিল একটি আদিবাসীদের মেয়ে, ফার্স্ট হয়েছিল আরবিতে। তো সেক্ষেত্রে এই যে বলছেন যে বাধা, আরবিতেই পড়ানো হয় না, মানে হাই মাদ্রাসার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যেটা ওই ফাজেল কামেল যেটা আপনি বলছেন ওদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। হাই মাদ্রাসার ক্ষেত্রে বাংলাতেই লিখতে হতো, কিন্তু যেগুলো ওই আরবির যে সুরা টুরা গুলো 2-10 নম্বর পরে ওটা আরবিতে লিখতে হয়, বাকি টোটালি বাংলা। মানে ঠিক যেমন করে আমরা সংস্কৃত পড়েছি আর কি, অনেকটাই বাংলাতে লিখতাম যেমন সংস্কৃত, ব্যাপারটা সেরকমই যা বুঝতে পারছি আর কি। মানে যারা আমরা সংস্কৃত সাবজেক্ট অপ্ট করতাম 11-12-এ, আমার ছিল যেমন, তো 100 নাম্বার ছিল সেখানে, আমরা বাংলাতেই সংস্কৃত লিখতাম, 10 নাম্বার থাকতো ট্রান্সলেট করার জন্য সংস্কৃতে, সেটা 10 নাম্বারের। অনেকটা মনে হচ্ছে সেরকমই ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে। যাকে অনেকেই হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, exactly, হ্যাঁ, আমি জাস্ট এক দুটো লাইন এখানে অ্যাড করতে চাই। আসলে যে 5টা ল্যাঙ্গুয়েজের কথা হলো, যে একটা তো ল্যাঙ্গুয়েজ অ্যাজ সোশ্যাল প্রেস্টিজ, যেটা মানে উর্দু আর পার্সিয়ান যেটা ছিল, যে অ্যারিস্টোক্র্যাটদের মধ্যেই সেই ল্যাঙ্গুয়েজটার প্রাধান্য ছিল বেশি বলতে গেলে আর কি। আর অ্যারাবিকটা আমি জানি না, আমি এটা রিসার্চ করে বলছি না, আমার জাস্ট মনে হতে পারে হয়তো যে যারা লোয়ার ক্লাস তাদের মধ্যে হয়তো অ্যারাবিকের প্রাধান্যটা, যেহেতু রিলিজিয়াস একটা প্রেস্টিজ তার সঙ্গে যুক্ত আছে আর কি, যে সেটা প্রতি একটা যোগ থাকতে পারে। আর যেহেতু 5টা ল্যাঙ্গুয়েজ, একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে গিয়ে তাকে হয়তো এই 3টে পড়তে হচ্ছে রিলিজিয়াস এবং সোশ্যাল প্রেস্টিজের জন্য, বা তার দিক থেকে মাথায় রেখে আবার তাকে চাকরির জগতে কম্পিট করার জন্য ইংলিশ বাংলা পড়তে হচ্ছে আর কি। সেটাতে গিয়ে হয়তো কোথাও গিয়ে এটা হয়তো বার্ডেনের জায়গা হতেও পারে হয়তো। এটা আমার এটা আবার একটা মতামত বলছি, কোনো রিসার্চ কথাবার্তা বলছি না আমি, তো আমি বলছি আর কি। আর পার্সি তো একটা সময় কোর্টের ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাঙ্গুয়েজ ছিল। রামমোহন এক সময় তার প্রথম দিক লেখাগুলো পার্সিতে লিখেছেন। তো কিন্তু যেটা হলো যে ল্যাঙ্গুয়েজ যেহেতু পাল্টে গেল পার্সি থেকে ইংলিশে, এবং বাঙালি হিন্দুর ক্ষেত্রে যেটা হলো যে পার্সির পরিবর্তে আসলে ইংলিশ একটা, এবং ট্রান্সফরমেশনটা খুব একটা কঠিন হয়নি আর কি। আগে একটা ছিল পার্সি, ছিল কোর্টের ল্যাঙ্গুয়েজ, অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাঙ্গুয়েজ, জব পাওয়ার জন্য, এখন সেটা ইংলিশ হয়ে দাঁড়ালো। এর ফলে যেটা হলো কি, তারা খুব সহজেই সেটাতে করতে পারলো। আর বাঙালি মুসলিমদের মধ্যে যেহেতু একটা তো কারণ ছিল যে ক্ষমতা কেড়ে নেওয়া, সেখান থেকে একটা কোথাও গিয়ে একটা আন্দোলন, এবং বাঙালি মুসলিমরা এবং মুসলিমরা বিশেষ করে ভারতবর্ষে প্রথম দিকটাতে তারাই লড়াইটা করেছিল ব্রিটিশদের মধ্যে। 1857-এর লড়াইয়ে প্রচুর মুসলিম মারা গেছিলেন, এবং ফরাইজি আন্দোলন বা কোটানকোট যেটাকে ওহাবি আন্দোলন বলা হয়, সেখানে তারা সেগুলো আমি যদি দেখি আর কি, ব্রিটিশ বিরোধী আন্দোলন যেগুলোকে অনেকটা ধর্মীয় মোড়কে তার একটা ব্যাপার ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু সোশ্যাল মুভমেন্ট বা মানে পলিটিক্যাল কন্টেন্ট ভীষণ ভাবেই ছিল, যেটা ছিল ব্রিটিশ বিরোধী আর কি। তো এইসব ব্যাপার ছিল। তো সেই কারণে একটা কোথাও গিয়ে হয়তো ইংরেজি ল্যাঙ্গুয়েজকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে হয়তো প্রথম দিকে পারেনি, কিন্তু 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে যেটা হয়তো অনেকটাই মানে তারা সেদিকে এগিয়ে আসে প্রয়োজন বুঝেই আর কি, যে না হলে তারা পিছিয়ে যাচ্ছে। এইটুকুই আমার বলার। আরো অনেকে হাত তুলেছেন, সাবির উদ্দিন উনি হাত তুলেছেন, সুস্মিতা ম্যাডাম হাত তুলেছেন। এর আগে সীমার বক্তব্য রাখার সময় একজন একটা হ্যান্ড রেজ করেছিলেন। আপনারা এক এক করে আপনাদের প্রশ্নগুলো রাখুন, আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি বলবো কি? হ্যালো, হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ, আমি প্রথমেই সীমা আহমেদ ম্যাডামকে ধন্যবাদ জানাবো আর উদ্যোক্তাদের। তো আমার যেটা কোয়ারি আর কি, অবজারভেশন, যে দেখুন মানে শিক্ষা, সামাজিক সংস্কার এবং ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক, এই যে 3টা বৃত্ত বা 3টা অভিমুখ, হ্যাঁ, এই 3টা অভিমুখই সম্পূর্ণতা পেত সম্পূর্ণ হবে যদি আমাদের মুসলিমদের তৎকালীন সময়কার অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটা যদি অনেকটা আমরা কংক্রিট করে ফেলতে পারতাম। কারণ হান্টারের রিপোর্ট এবং হান্টারের বই, ওগুলো যা আমরা দেখেছি, আমি নিজে ইতিহাসের স্টুডেন্ট, হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে হান্টার পরিষ্কারলি ভাবে বলছেন যে ইকোনমিক্যালি মুসলিমরা
অনেকটা ডিটাচড বলে ডেভেলপমেন্টের যে সার্কেলটা সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে না। ফলে আমার মনে হয়েছে যে আমরা যদি ইকোনমিক্যালি সেই সময় একটা সাউন্ড হতে পারতাম, তো আমাদের সামাজিক সংস্কার এবং বিদেশদের সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না, হিন্দুদের সঙ্গে সম্পর্কটা কতটা আরো ভালো হবে বা হবে না, এগুলোতে আমরা অনেকটা বেশি আরো রেসপন্স হতে পারতাম। তো তাই আমি ম্যাডামকে আর একটু বলবো যে ইকোনমিক কন্ডিশনটা একটু যদি ম্যাম বলেন তাহলে ভালো হয় আমার পক্ষে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে। স্যার বলছি যে আপনি অবশ্যই পয়েন্টটাতে আমি আপনার সাথে একমত। কারণ এখানে বলা হচ্ছে যে মিহির সুধাকর বলছে যে না সেটা কারণ নয়, কিন্তু যদি আমরা দেখি যে এখানকার মানে বেঙ্গলি মুসলিমদের যদি মানে জিনিওলজি দেখি এবং সেই সময়ে মানে আপার কাস্ট মুসলিম মিডিল ক্লাস সেই সময়ে তো ভাবাই মানে যেত না, যদিও বলছেন যে লেখকও বলছেন যে মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত আশরাফ, তার মানে কিছু সংখ্যক হলো মধ্যবিত্ত ছিল, আশরাফদের মধ্যেই তার আবার ভাগ করে আছে। নিম্ন মানে একদম লোয়ার কাস্টটাই হচ্ছে বেশি এবং ক্লাসটাকে সেভাবে অ্যাড্রেস করেনি, কিন্তু যেহেতু মানে আহ, এই যে ইটনের লেখা থেকেও যদি আমরা পড়ি বা স্কলারলি লেখাগুলো থেকেও দেখা যায় যে কিভাবে মানে এখানকার বাঙালি মুসলিমদের মানে কিভাবে গ্রো করলো বাঙালি মুসলিমরা। তো অর্থনৈতিক যে দিকটা ওটা একটা ভীষণই ইম্পর্টেন্ট দিক, যার কারণে এডুকেশনাল যে মানে ইমপ্রুভমেন্টটা যে হারে হওয়া কথা ছিল সেটা হয়নি, এবং অবশ্যই ইকোনমিক্যালি উন্নত হতে পারে মানে এডুকেশন উন্নত পারেননি। অতএব এই যে পয়েন্টস গুলো যে সুপারস্টিশন নিয়ে কথা বলবেন কি মানে হিন্দু মুসলিম রিলেশন গুলোকে অ্যাড্রেস করবেন, তো ওই পর্যায়ে তো মানে তাদের মানসিক বলেন বা সেই যে প্রস্তুতিটা সেই হিসাবে তো হতে পারেনি যে তারা ওরকম ভাবে অ্যাড্রেস করতে পারবেন। অতএব ওই আপার ক্লাসের মধ্যেই এবং কতিপয় যারা পড়াশোনা শিখেছেন মুসলিম তারাই হচ্ছেন গিয়ে এই ব্যাপারগুলোকে নিয়ে নার্চার করছেন, লার্জার মুসলিম সেভাবে কিন্তু পার্ট নিতে পারছে না, মানে এই অ্যাটলিস্ট এই পত্র পত্রিকার মধ্যে মাধ্যমে যেটা আমরা জানতে পারি। মানে এটাই আমার বক্তব্য। ইন্ডিয়ান মুসলিমস যে বইটা বা এগুলো লাস্টের দিকে পরিষ্কার উনি একটা আক্ষেপের সুরেই বলছেন যে এই কমিউনিটির মধ্যে যথেষ্ট রসদ ছিল উঠে দাঁড়ানোর, হ্যাঁ, কিন্তু কোন একটা অশুভ ইঙ্গিতে বা কঠিন পরিস্থিতিতে এরা পেরে উঠছে না, এবং না পেরে ওঠার যে আক্ষেপটা উনি টার্মটা ইউজ করছেন ইকোনমিক্স পোরনেস। তো এই জায়গা থেকেই আমাদের সেটা তখনকার দুর্ভাগ্য ছিল। যাই হোক, আমরা সবকিছু ওভারকাম করে উঠতে পারবো এই আশা রাখছি। আপনাকে আবার ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। মানে ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, মানে সাবিউদ্দিন বাবু যেটা হয়তো বলতে চাইছেন যে একটা বাঙালি ক্লাস সেটা তৈরি হতে বহু টাইম লেগেছে বা তৈরি হয়নি, সেটা হয়তো একটা কারণ। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম হাত তুলেছেন, আপনি আচ্ছা, আমার ব্যাপারটা আগেই আলোচনা হয়ে গেছে। ওই আমি ভাষা শিক্ষার ব্যাপারে আমার একটা ছোট রিয়েলাইজেশন, সেটা কিছু না, সেটা হচ্ছে যে সেটা আমাদের এখনো এই সময় আমরা দেখি যে ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম। তা বেঙ্গলি মিডিয়ামে বাংলায় আমরা যখন একটা কিছু দেখি বা কিছু পড়া একটা বুঝি, তখন আমরা সরাসরি, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সরাসরি সেই সাবজেক্টে চলে যাই। কিন্তু যখন সেটা আমাকে ইংরেজি মাধ্যমে পড়তে হচ্ছে তখন আমাকে কিন্তু দুটো জিনিস কমব্যাট করতে হচ্ছে। একটা হচ্ছে প্রথম আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, মানে ভাষার যে বাধা, তারপরে হচ্ছে আমার সাবজেক্টের ফলে এই যে মুসলমান সম্প্রদায়ের এতগুলো ভাষা শিখতে হতো, দুটো ভাষা তো তার নিজস্ব মানে চাকরি বা জীবিকা ইত্যাদি ক্ষেত্রে বাংলা ইংরেজি শিখতে হতো, প্লাস তার উপর মানে সাম্মানিকভাবে যে ভাষাগুলো তার উপর চাপানো হতো, তাকে শিখতে হতো আর কি আশরাফ হতে গেলে, সেই ভাষাগুলোর একটা বোঝা তো থাকতোই। ফলে ভাষা, যেটা স্বপন বসু ইন্ডিকেট করছে এবং সীমাও বলেছে, যে ভাষা তো অবশ্যই একটা খুব চাপ ছিল, যেটা মুসলমান সমাজকে খানিকটা শিক্ষার দিক থেকে সেই সময় পশ্চাৎপদ হতে বাধ্য করেছে। এইটুকুই। পরে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো পরে বলবো, এখন অন্যরা বলুন। ফিরোজ বিশ্বাসের একটা প্রশ্ন আছে, উনি বলেছেন আপনি যদি থাকেন আমাদের সাথে তাহলে প্লিজ আপনার প্রশ্ন রাখুন। ফিরোজ বিশ্বাস। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আই এম অডিবল? Yes, please continue.
তো আজকে যেটা মেন টপিক ছিল মুসলিম সমাজের নবচেতনা। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমাদের যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, সেক্ষেত্রে আমরা একটা 300-400 বছরের একটা হিস্ট্রি আলোচনা করলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বর্তমান সমাজে যে মুসলিমদের যে অবস্থা, সেটাকে কিন্তু আমরা আলোচনা করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। কারণ সেই সময়ে কি হয়েছিল কি না হয়েছিল সেটা তো একটা ব্যাপার ছিলই, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে যে মুসলিম সমাজ যে আজ তারা পিছিয়ে পড়ছে দিনের পর দিন, সেক্ষেত্রে তারা পলিটিক্যালি পিছিয়ে পড়ছে, তারা ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি। আর কোনো একটা সমাজের মধ্যে যদি তাদের পলিটিক্যাল ভয়েস না থাকে, সেই সমাজ কিন্তু কোনোদিনই খাড়া হয়ে দাঁড়িয়ে উঠতে পারবে না। কারণ আমরা যদি স্বাধীনতার পরে দেখি, তো প্রথম যেটা আমাদের ক্যাবিনেট গঠন হয়েছিল, সেক্ষেত্রে আমাদের মুসলিম শিক্ষামন্ত্রীও ছিল, ফাইন্যান্স মিনিস্টারও ছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারপরে ধীরে 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 মুসলিম সমাজে পলিটিক্যালি মানে বর্তমানে যদি দেখি, সেক্ষেত্রে আমরা একটা নেগলিজিবলি বলা চলে, সেহেতু আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবেও একদম পিছিয়ে পড়েছি। সেইখান থেকে দাঁড়িয়ে মুসলিম সমাজের শিক্ষাটাও আমরা কিছুটা হলেও প্রচেষ্টা করলেও মুসলিম সমাজের মধ্যে এখন শিক্ষার দিক থেকে অনেকটাই নিজস্ব প্রচেষ্টায়, নো উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট, মুসলিমরা কিন্তু উইথ দ্য হেল্প অফ আলামিন মিশন অ্যান্ড লটস অফ অর্গানাইজেশন, কিন্তু পলিটিক্যালি ভয়েস না থাকার জন্য মুসলিমদেরকে একটা সাইড লাইন করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তারা একটা রিজার্ভেশন কোটা, যেটা ওবিসি 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে তারা শুধুমাত্র কম্পিটিশন করছে। আজকে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলি দেখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুসলিমদের হয়তো রিপ্রেজেন্টেশন জেনারেল ক্যাটাগরিতে একজনকেও দেখতে পাওয়া যায় না। কিন্তু শিক্ষার দিক থেকে, যেহেতু বর্তমানে মেডিকেলের দিক থেকে মুসলিমরা একটু আগিয়ে চলেছে, তার কারণ এটা অল ইন্ডিয়া বেসিসে র্যাঙ্ক করা হয়েছে। সেক্ষেত্রে সেখানে কোনো পলিটিক্যালি মোটিভেটেড না করে একটা সমাজকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, সেহেতু সেটা WBCS হতে পারে, সেহেতু কলেজ সার্ভিস হতে পারে, স্কুল সার্ভিস হতে পারে, সেদিক থেকে কিন্তু মুসলিমদের রিপ্রেজেন্টেশন দিনের পর দিন কমে যাচ্ছে। কারণ পলিটিক্যালি মুসলিমদের মধ্যে এখনো পর্যন্ত কোনো একটা ভয়েস না হয়। আর যদি কোনো সমাজের মধ্যে পলিটিক্যাল ভয়েস না থাকে, সেই সমাজ যতই মানে ওঠার জন্য চেষ্টা করুক, সেই সমাজের মেরুদণ্ড কোনোদিন সোজা হতে পারবে না। কারণ আমাদের সমাজের যেটা মেরুদণ্ড, যেটা লেজিসলেটিভ অ্যান্ড অ্যাসেম্বলি, সেক্ষেত্রে মুসলিমদের অবস্থা খুবই নেগলিজেবল। আর মুসলিম সমাজকে যদি উঠে দাঁড়াতে হয়, তাদের পলিটিক্যাল ভয়েস অবশ্যই দরকার। এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করবো ফিরোজ বাবুকে। আসলে আলোচনাটা তো আমরা 19 শতক নিয়ে করছিলাম, যাই হোক, পলিটিক্যাল ভয়েস আমাদেরকে শিক্ষা দেবে না আমাদের শিক্ষা পলিটিক্যাল ভয়েসটাকে আমাদের আনতে সাহায্য করবে? এটা একটা বিষয় আছে। না, বর্তমানে আমরা স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি, তাহলে শিক্ষার দিক থেকে আমরা কিন্তু অনেকটাই আগিয়ে পড়েছি। কিন্তু না, শিক্ষার যেটা ব্যাপারটা, পলিটিক্যালি আমরা যদি দেখি, শিক্ষার দিক থেকে কিন্তু আমরা স্বাধীনতার পর অনেকটাই এগিয়ে গেছি, কিন্তু পলিটিক্যালি আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ছি। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা 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 হ্যালো, মুর্শেদা, উনি যেটা বলতে চেয়েছেন আমার মনে হয় প্রত্যেকে বুঝে গেছি। ওনার মধ্যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ডেভেলপমেন্ট করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা পলিটিক্যালি এন্টার না খেদের জায়গা আমরা করতে পারবো, সেই ফিরোজ ভাই, জায়গাটায় না পৌঁছাতে পারবো, সেই কমিউনিটি কোনোদিনই খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বেস, যখন একটা পলিসি তৈরি হচ্ছে, যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে, সেক্ষেত্রে কি মুসলিমদের মধ্যে শুধুমাত্র যারা
রিজার্ভেশন কোটা সেখানেই তারা সীমাবদ্ধ, তারা জেনারেল কোটা শিক্ষা। আচ্ছা, হ্যাঁ ফিরোজ ভাই, আপনার কষ্টের জায়গা, খেদের জায়গা আমরা তো বুঝতে পারছি, আমরা সেটা শেয়ারও করছি আর কি। তবে আজকের বিষয়টা তো 19 সেঞ্চুরি নিয়ে, আমরা সেই কারণে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং আমরা অতীতে কেন ফিরে তাকাই, যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি এবং ভবিষ্যতের পথ যাতে তৈরি করতে পারি। আর যেটা বলছেন শিক্ষা দীক্ষায় আমরা এগিয়েছি, হ্যাঁ মেডিকেল লাইনে ছেলেমেয়েরা আসছে, শিক্ষার দিকে আমরা প্রোগ্রেস করছি, কিন্তু সেটার গতি আরো বাড়ানো দরকার, এবং শিক্ষার সাথেই সচেতনতা আসবে, এবং সেখান থেকেই পলিটিক্স। আপনার কথা অবশ্যই আমি মানছি যে আম্বেদকরও যেটা বলছেন যে পলিটিক্স ইজ দ্য কি। পলিটিক্সে না আসলে কিন্তু বাকি সব দিকগুলোতেই, যেটা আপনি বারবার করে বলতে চাইছেন, কিন্তু তার আগে পলিটিক্সটা হোক ইনফর্মড পলিটিক্স। হ্যাঁ, এটাই আমি বলবো আর কি, যে তার জন্য সচেতনতা, শিক্ষা, এটা যত বেশি পরিমাণে আরো আসবে, এবং যখন নিজেদের ভয়ের সম্বন্ধে প্রত্যেকে যখন অ্যাওয়্যার হবে, তখন নিশ্চয়ই সেটাও তৈরি হবে আর কি। একটা মিডল ক্লাস সামান্যভাবেই তৈরি হয়েছে, এবং তার ফলে দেখতে পাচ্ছেন যে আজকাল পাবলিক স্ফিয়ারে, যদি বলি পাবলিক স্ফিয়ারে এখন মুসলিম ভয়েস শোনা যাচ্ছে, যেটা আগে ছিলই না বলতে গেলে। হ্যাঁ, এখন বিভিন্ন পত্রপত্রিকা তুললে আপনি দেখবেন যে হ্যাঁ বাঙালি মুসলিমরা লিখছে তাদের কথা, তারা তার কথাটা নিজেরা লিখছে। আগে যেটা হতো তাদের কথা অন্যরা লিখতো, তাদেরকে রেপ্রেজেন্ট করতো, এখন তারা সেলফ রিপ্রেজেন্টেশন করছে, এবং সেটা আস্তে আস্তে আরো বাড়বে, আরো যত সচেতনতা আসবে, এবং সেটা সামগ্রিকভাবে আসতে হবে। আবার শুধুমাত্র ওই একটা কিছু সংখ্যক মিডল ক্লাস তৈরি হলো, কিন্তু সেটা যদি আবার বিস্তার না হয়, এবং যারা জনসাধারণের মধ্যেও যদি সেই সচেতনতা না আসে, তাহলে তো সেটা সেটা মানে যেটা বলছেন আপনি আর কি, সেই রাজনৈতিক সচেতনতাটাও গড়ে উঠবে না। তো একটা জিনিস জাস্ট অ্যাড করব, উনি যেটা বলতে চাইছেন আমাদের পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, আমার মনে হয় তার পেছনেও একটা হিস্ট্রি রয়েছে। কেননা স্বাধীনতার পরপরই আমাদের কিন্তু মানে সকল বাঙালি মুসলিম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মুসলিমদের দায়ী করা হতো এই বাংলা পার্টিশনের জন্য। সুতরাং 1947 থেকে 50 থেকে মোটামুটি 20 বছর তারও বেশি সময় ধরে মুসলিমরা পাবলিক স্পেয়ারে এক প্রকার হিউমিলিয়েশন, এক প্রকার পার্টিশনে বোঝা টানতে টানতে গেছে, এবং তার পরে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এডুকেশন পাবলিক প্লেসে মুসলিম ইস্যুগুলো এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এবং তাদের ভয়েসটা কিন্তু সেই অর্থে দেখা যায়নি, এবং সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে 1970-80 পরে সেটা দেখা যাচ্ছে, এবং সেই কারণে এখন আমরা যদি দেখি সেই অর্থে মুসলিম ভয়েস কিন্তু কোনো রেকর্ডে নেই, অন রেকর্ডে থাকতো না। তার কারণটা সেই পাবলিক স্পেস থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল, তারা নিজেরাও সরিয়ে নিয়েছিল এবং সরিয়ে দেওয়া হয়েছিল এক প্রকার। প্রথম আমরা রিপোর্ট পাচ্ছি হয়তো এতে মানে সাচার কমিটি রিপোর্ট, তার আগে সেই অর্থে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে আমাদের একদমই ছিল না রিপ্রেজেন্ট বলতে পারে, মানে খুবই সামান্য রিপ্রেজেন্টেশন। শুধু পাবলিক যা আজকে যা আমরা বলতে পারছি, মানে পলিটিক্যালি অ্যাসারশন করতে পারছি, সেটা কিন্তু আগে কিন্তু ছিল না একদমই। বর্তমান বলতে পারি যে আমাদের একটা ভয়েস বর্তমান সময় তৈরি হয়েছে। পলিটিক্যাল ভয়েস, আমি আরেকটা কথা বলবো, সবসময় কনসাসনেস থেকে তৈরি হয়, যেটা আমরা প্রত্যেকেই জানি যে মুসলিম কমিউনিটি অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট, সরকারের উপর অত ভরসা সেই অর্থ যতটা পরিমাণ হেল্প পাওয়া উচিত ততটা পরিমাণ পায় না। এই যে মিশনগুলোর কথা উঠলো, মানে আলাউদ্দিন মিশন, জিডি একাডেমি ইত্যাদি, এবং দেখা যাচ্ছে এরা প্রতি বছর যত স্টুডেন্ট মাধ্যমিক দিচ্ছে কিংবা এইচএস দিচ্ছে, তার 1% শুধুমাত্র গাইড করতে পারছে। সমস্ত মিশন যত অর্গানাইজেশন আছে শুধুমাত্র 1% হয়তো গাইড করতে পারছে, কিংবা 2% 1 থেকে 2% স্টুডেন্টকে গাইড করছে। সুতরাং আমাদের ম্যাক্সিমাম যে পপুলেশন, আমাদের মুসলিম পপুলেশন, তারা কিন্তু সেই অর্থে গাইডেন্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিজিবল গাইডেন্স, সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই অর্থে আমার মনে হয় যে লার্জার কমিউনিটি এডুকেশনের দিক থেকে যখনই এগিয়ে আসবে আমাদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, অটোমেটিক্যালি কিন্তু সেটা উঠে আসবে, আরো বেশি করে আরো বেশি অ্যাসারশনটা আসবে। থ্যাংক ইউ হাসান। সরি আমি একটু টাইম নিয়ে নিচ্ছি। উনি যেটা বললেন, যে হাসানও যেটা বলতে চাইলো যে সাচার কমিটির রিপোর্ট, আসলে সাচার কমিটির রিপোর্ট আসার পরেই মানে মুসলিমদের মধ্যে একটা মানে সেলফ অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে আর কি, যে যেটা মাতিন বারবার করে বলে যে মুসলিমস হ্যাজ ডেভেলপমেন্টাল সাবজেক্ট, যে মুসলিম রিলিজিয়াস গ্রুপ হিসেবে না হয়ে যে সামাজিক এবং পলিটিক্যাল গ্রুপ, এই যে চেঞ্জটা, এতদিন শুধু মুসলিমদেরকে রিলিজিয়াস গ্রুপ হিসেবে দেখানো হয়েছে, যেটা ক্ষতিকর হয়েছে আর কি। যে রিলিজিয়াস গ্রুপ, সেটা তো রিলিজিয়াস আইডেন্টিটি তার একটা আলাদা আছে, কিন্তু অ্যাজ সোশ্যাল
গ্রুপ অ্যাজ পলিটিক্যাল গ্রুপ হু নিড সোশ্যাল জাস্টিস, যে পিছিয়ে পড়ে আছে, পিছিয়ে, সুতরাং তাদের ডেভেলপমেন্ট দরকার। এই যে ডেভেলপমেন্টাল যে ডিসকোর্সটা, যেটা হয়তো মেইন স্ট্রিমে এনেছে আর কি আমাদের এই যে সাচার কমিটির রিপোর্ট, এবং তারপর থেকেই বিভিন্ন ধরনের পত্রপত্রিকার লেখালেখি বিভিন্ন জন লিখছে, তো সেই দিকটা আমাদের ফোকাস করতে হবে। মুসলিমস অ্যাজ সোশ্যাল গ্রুপ, অ্যাজ পলিটিক্যাল গ্রুপ, না কি রিলিজিয়াস গ্রুপ আর কি, সেই সোশ্যাল গ্রুপ, সুতরাং দ্যাট নিডস সোশ্যাল জাস্টিস। যেখানে পিছিয়ে আছে রিজার্ভেশন দরকার, যে জায়গাগুলো, এবং রিজার্ভেশনের সঠিক ইমপ্লিমেন্টেশন অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে না, সিটের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে বিভিন্ন দিক থেকে, এটা যেমন হচ্ছে। আর উনি বলেন শিক্ষার বিস্তারটা হচ্ছে, কিন্তু যেটা আবার দেখা দিচ্ছে আরেকটা যেটা বড় অংশ বাঙালি মুসলিমদের মধ্যে, মুসলিম নারীদের মধ্যে শিক্ষা অনেক এসছে, কিন্তু ম্যাথ লেভেলে যেটা আমি দেখতে পাই গ্রামে আর কি, যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ছে, তার কারণ যেটা হয় কন্যাশ্রীর টাকাটা দরকার, কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, তারপরে বিয়ে দেওয়া হচ্ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। খুব কম সংখ্যক মেয়ে যেটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে MA বা তারপরে PhD বাড়িতে ভাবতে পারছে। এই জায়গাটা যদি অ্যাড্রেস করা যায়, তার জন্য হ্যাঁ অবশ্যই সবাইকে একটা সামগ্রিক চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য আন্দোলনে নামতে হবে, লেখালেখিতে করতে হবে, এবং যাদেরকে আমরা দূরে সরিয়ে রাখি আর কি, যাদের মৌলানা যারা আছেন, যারা জলসা করেন, তাদের তো একটা প্রভাব সমাজের উপর আছে, তাদেরকে দিয়ে যদি তারা যদি এই কথাগুলো তাদেরকে দিয়ে যদি বলানো যায় যে শিক্ষা তোমার সবার আগে দরকার, মেয়েদের শিক্ষা সবার আগে দরকার, তারা যদি ম্যাথ লেভেলে এই জিনিসটাকে অ্যাড্রেস করে, যে বিয়েটা দিন আপনি কলেজ ডিগ্রি পাস করার পরে নাকি কলেজের ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, তো যত এগুলো আসবে তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় মানে অবস্থায় পরিবর্তন হবে, অনেক কিছুটা পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে আরো হবে, এটাই আশা রাখি আর কি। আরো কারো কিছু প্রশ্ন থাকলে প্লিজ বলুন। আচ্ছা, আমি আসিফ। আমি একটা জিনিস বলতে চাই যে আমি এখন অ্যাকচুয়ালি যেটা দেখছি বাঙালি মুসলিম সমাজ, আমার একটা কোশ্চেন আছে, আমি করছি তার আগে একটা কমেন্ট করছি রিগার্ডিং লাস্ট যে মুর্শেদ ভাই যে কমেন্টটা করলেন এডুকেশন সম্বন্ধে। অ্যাকচুয়ালি হায়ার এডুকেশনে কিন্তু মুসলিম ওমেনদের রিপ্রেজেন্টেশন বাড়ছে মুসলিমদের মধ্যে। শুধু তাই না, দেখা গেছে যে রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স, তাতে উচ্চ মাধ্যমিকে মুসলিম মেয়েরা হিন্দু নারীদের সমতুল্য আহ, ওরা পড়াশোনা করছে, কমপ্লিটও করছে। মুসলিম ছেলেদের অবস্থা দিনের মানে যত উচ্চতর যাচ্ছে তত কিন্তু খারাপ হচ্ছে। ফলে ক্রাইসিসটা কিন্তু মুসলিম নারীর নেই, যদিও বিয়ের প্রবলেমটা থাকছে, সেটা সেটা একটা প্রবলেম আছে, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো সেইখানে অল্প ডিসপ্যারিটি তৈরি হচ্ছে হায়ার এডুকেশনে হিন্দু নারীর সাথে মুসলিম নারীর, সেটা হয়তো বিয়ের প্রবলেমটা কিছুটা সলভ করতে পারে। কিন্তু মুসলিম ছেলের সাথে যে হিন্দু ছেলের যে ডিসপ্যারিটিটা ক্রিয়েট হচ্ছে হায়ার এডুকেশনে, সেটা হিউজ। এবং ডিসপ্যারিটিটা এতটাই বেশি যে মুসলিম মেয়েদের তুলনায় মুসলিম ছেলেদের সংখ্যা দিনের পর দিন কমছে। এবং দেখা যাচ্ছে যে পিএইচডি করতে চায় এরকম মুসলিম পুরুষদের সংখ্যা প্রায় অর্ধেক মুসলিম মেয়ের তুলনায়, যেটা আনবিলিভেবল। মানে কোন 1900 সালের যে রিপোর্ট আমরা দেখি, 1900 সালের রিপোর্টে আমরা দেখি যে হিউজ নাম্বার অফ মুসলিম ছেলে যারা ইংরেজি শিখছে, মুসলিম ছেলেদের সংখ্যা প্রায় 100 গুণ মুসলিম মেয়েদের তুলনায় যারা ইংরেজি ভাষা জানে। সেই জায়গা থেকে আজকে পিএইচডি অ্যাসপিরেন্ট মুসলিম মেয়েরা কিন্তু মুসলিম ছেলেদের থেকে ডবল, এবং তারা খুব খারাপ অবস্থায় নেই হিন্দু নারীদের তুলনায়। অবভিয়াসলি হিন্দু ছেলেরা অনেক বেশি ভালো অবস্থায় আছে। এটা একটা কমেন্ট ছিল। আর আরেকটা যেটা আমরা একটা প্রশ্ন ছিল, সেটা সীমাদির কাছে, সেটা হলো যে সীমাদি যে বললেন যে যারা যারা মৌলানা ছিলেন বা যারা ধর্মগুরু ছিলেন, তারা ওয়েস্টার্ন এডুকেশনকে অপোজ করতেন। তো এখানে একটা ক্লারিফিকেশন দরকার, তারা কি ওয়েস্টার্ন এডুকেশনকে অপোজ করতেন নাকি ইংলিশ এডুকেশনকে অপোজ করতেন? কারণ ওয়েস্টার্ন এডুকেশন কিন্তু ফার্সি ভাষায় এবং আরবি উর্দু ভাষায় অনেক চর্চা হয়েছে। ইনফ্যাক্ট দর্শনের বই লেখা হয়েছে উর্দুতে, এবং ফার্সি ভাষায় হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ আছে ওয়েস্টার্ন বিভিন্ন স্কলারশিপে। তো উনি ইংলিশ এডুকেশনের কথা বলছেন না ওয়েস্টার্ন এডুকেশনের, সেটা ক্লারিফিকেশনটা। সীমাদি বলার আগে আমি আসিফে মানে মুর্শদ, আমি সরি মানে একটু বলছি। আসিফের সঙ্গে আসিফ যে পার্সপেক্টিভ দিল আমিও একমত। মানে রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে বাঙালি মুসলিম মেয়েদের শিক্ষায় অনেক আগিয়ে গেছে, তুলনামূলকভাবে ছেলেরা অনেক পিছিয়ে গেছে। তার একটা কারণ হচ্ছে তারা মাস লেভেলে বাইরে চলে যাচ্ছে, মানে মাইগ্রেশন হচ্ছে। মানে আমার গ্রামেই যদি দেখি সেখানে মেয়েরা পড়াশোনা করছে, ছেলেরা
হয়তো মাধ্যমিক পর্যন্ত পড়ছে, কিংবা কোনো ক্রমে পাসপোর্ট তৈরি করার জন্য যতটুকু পড়াশোনা দরকার ততটুকু করছে এবং তারপরে চলে যাচ্ছে বাইরে। কিন্তু সেই বাড়ির মেয়েরা কিন্তু পড়াশোনা করছে, কলেজ পর্যন্ত যাচ্ছে, MA পড়ছে, এবং চাকরিও করছে। এরকম দেখা যাচ্ছে সেই বাড়িতে 3-4টে ভাই রয়েছে, কিন্তু বোন চাকরি করছে, পড়াশোনা করে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, কিন্তু ভাইয়েরা কেউ সেই অর্থে শিক্ষা করেনি, বোনকে পড়িয়েছে। এবং রিসেন্টলি স্ন্যাপের এবং প্রতিটির রিপোর্টও রয়েছে এর উপরে, যে কিভাবে মুসলিম মানে ক্রাইসিসটা মুসলিম ছেলেদের বর্তমানে রয়েছে। মুসলিম মেয়েদের ক্রাইসিস তো রয়েছেই, কিন্তু তুলনামূলকভাবে ছেলেরা অনেক পিছিয়ে যাচ্ছে। অবশ্যই আমি এখানেও আসিফের সাথে একমত হব। আমি কারণ যে আবার ওই ব্যাপারটা ফিরে ওই অর্থনৈতিক ওই জায়গাতে আসছে, অবস্থাতে আসছে, যে আর্থিক অবস্থা খারাপ এবং যেহেতু জব নেই এখানে, তার জন্য বাইরে কাজ করতে যাওয়ার জন্য একটা বিশাল পরিমাণ একটা সংখ্যক ছেলে বেরিয়ে যাচ্ছে, অনেক অল্প বয়সে আর কি, ইয়াং বয়সেই তারা বেরিয়ে যাচ্ছে, 14-15। এটা তো হামেশাই দেখতে পাচ্ছি বাড়ির আশপাশ থেকে, আমাদের বিভিন্ন গ্রাম থেকে যাচ্ছে আর কি। তো সেই কারণে সেই ডিসপারিটিটা গড়ে উঠছে, এটা ঠিক কথাই আর কি। কিন্তু আমি যেটা আবার সেটাও বলতে চাইলাম যে মুসলিম মেয়েদের মধ্যে এর ফলে হচ্ছে কি, যেহেতু মেয়েটি বাড়িতে আছে, সে পড়ুক, তাকে একটা বিয়ে দিতে গেলে এখন তো আগে যেটা দরকার ছিল না, এখন হয়তো অনেকটা মোটামুটি ক্রাইটেরিয়ার মধ্যে এসছে যে মাধ্যমিকটা পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিক, বা একটা এও পাওয়া যাচ্ছে, কন্যাশ্রীটাও পাওয়া যাচ্ছে, সেটাও একটা পজিটিভ দিক কন্যাশ্রীটা আমি বলবো আর কি। তো কিন্তু আমি যেটা চোখের সামনেই দেখতে পাচ্ছি আর কি, যে সংখ্যাটা হয়তো গিয়ে গ্রাজুয়েশনে গিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা অনার্সে পড়ছে তাদের মধ্যে হয়তো 1-2জনকে দেখছি ভাবে বেরিয়ে যাচ্ছে বিয়ে দেওয়ার। এটা একটা অ্যাড্রেস করার জায়গা, আমাদের হাতে অ্যাড্রেস করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি ছেলেদের কথা যেটা বলছে আসিফ আর কি, যে সে আবার ব্যাক টু ইকোনমিক্স বলতে গেলে সাবিরউদ্দিন ভাইয়ের মতো, সেটা অবশ্যই আছে। সেটা সীমা এবার প্রশ্নটা উত্তর দিলে ভালো হয়। হ্যাঁ আসিফ, অবশ্যই প্রথমটা তো মানে মোর্শেদ হাসান সবাই চেষ্টা করলো বলার, এবং আমিও স্কুলে পড়াতে গিয়েও দেখেছি যে ড্রপ আউট মানে মুসলিম ছেলেদের সংখ্যা, ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি। একটাই কারণ, মাইগ্রেশন। যাই হোক, আর সেকেন্ড যেটা বলছো তুমি যে বললে যে পাশ্চাত্য শিক্ষা নয়, ওটা ইংলিশ, যে একদমই তাই। কারণ আমি বলতে গিয়ে ওনার আর্টিকেলের ওনার লেখা ওনার ভাষাটাই আমি ইউজ করেছি। 391 স্টার্টিং যে পেজ, সেখানে উনি বলছেন যে পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে মানে এর বিরুদ্ধে মোল্লা মৌলবীদের প্রচারও ছিল অব্যাহত। তো ডেফিনেটলি এটা পাশ্চাত্য শিক্ষা পুরোপুরি ভাবে হবে না। এবং পাশ্চাত্য শিক্ষা বলতে তারা বেসিক্যালি ইংলিশ এডুকেশনকেই যে বলছে, এটা একদমই। এবং তুমি ঠিকই ক্লারিফাই করেছো ব্যাপারটাকে। এই ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সাবিরউদ্দিন ভাই বলুন। আমি জাস্ট একটু কনক্লুশন অ্যাডিশন করব দুটো কথা বলে। যে কোনো সোসাইটি, বিশেষ করে আমাদের মুসলিম সোসাইটি, হ্যাঁ, সেই যে টাইম ফ্রেমটা আমাদের দেওয়া হয়েছে আজকে, তো একটা বড্ড ডিলেমার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই তো অস্বীকার করে লাভ নেই প্রথমত। আর আমি একটা কবিতার লাইন বলবো, সুকান্ত ভট্টাচার্যের, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ওটা রইলো। পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, যে এটা প্রায় শোনা যায় যে একটা মুসলিম যখন বড় হয়, উন্নত হয়, অনেক বড় জায়গায় পৌঁছে যায়, তখন সে আর মুসলিম থাকে না। এই কথাটা ভালো না মন্দ সেটা বিচার্য বিষয়, কিন্তু আমার যেটা প্রশ্ন মানে বলার বিষয়, যে আজকে যদি আমরা কোনো একটা চিন্তা ভাবনার লেভেলে বীজ বপন করি যে আমাদের মুসলিমদের ঘুরে দাঁড়াতে হবে, অনেক ফিউচার ব্রাইট করে ফেলতে হবে এবং সবাই একত্রিত হতে হবে, তাহলে এর ফলাফলটা একটা জাতি বা একটা কমিউনিটি প্রায় 3-4 দশক পরে হয়তো পাই। তো আজকে আমরা মুসলিম বিশেষত আমাদের মহিলাদের, মেয়েদের, এদের যদি শিক্ষা দীক্ষার কথা ভাবি, পুরুষদের মাইগ্রেশনটা আটকাতে পারি, এরকম যে ভাবনা চিন্তার জায়গায় আমরা আজ যদি স্ট্রংলি দাঁড়াতে পারি, তাহলে আমি শিওর এবং আপনাদের প্রতি আশাবাদী, আমরা প্রত্যেককেই হয়তো 4 বা 5 দশক পর আমাদের সমাজ অনেকের থেকে অনেক এগিয়ে যাবে। আর আমরা যারা নিজেরা আলোচনা করি বা এরকম মন্তব্য করে থাকি, হ্যাঁ, আমরা লক্ষ্য রাখবো অবশ্যই নিজেদের প্রতি বিশ্বাস রেখে, যে আমাদের বাড়ির মেয়েরা, কন্যা সন্তানরা বা আমরা নিজেরাও, আমরা যেন সেই চলতি গাড়ি থেকে পড়ে না যাই। আমরা নিজেরাই যেন সেটাকে বাস্তবে অ্যাপ্লাইড করতে পারি, অ্যাপ্লিকেশনে রাখতে পারি। হ্যাঁ, তাহলে বোধহয় আমাদের অনেকটা পথ চলা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সাবিরউদ্দিন ভাই। আচ্ছা, যারা আজকে আমাদের সঙ্গে আছেন, একদম ঠিক বলেছেন। আমার একটু
ইকো হচ্ছে মনে হচ্ছে। আমি কি বললাম সীমা ম্যাডাম? আচ্ছা, যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে এরপরে আমাদের যে সেগুলোতে তারা যদি মানে ডিসকাশন হিসেবে যদি এগিয়ে আসেন আর কি, যে আমরা যে টপিকগুলো রাখবো আমরা তো শেয়ার করে দিই বিভিন্ন গ্রুপে আমাদের। আজকে যেমন সীমা আজকে ডিসকাশন ছিল, সীমা আহমেদ ছিলেন আর কি। এর পরের দিন যদি যারা আছেন তাদের মধ্যে কেউ যদি অফার করেন। আচ্ছা, আমার না দু একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ ম্যাডাম, ছিল একটু এই আছে টপিকের উপরে। হ্যাঁ, আচ্ছা, সেটা এটা একটু মানে আমার না জানা ব্যাপার একটা। সেটা হচ্ছে এখানে যে সীমা যে প্রথমে যে পত্র পত্রিকা সাময়িক পত্রের রেফারেন্স গুলো যেগুলো ওটা লিস্ট করেছে, তার মধ্যে আহ মিহির ও আমি এটা পড়তে গিয়ে দেখলাম কিছু কিছু জায়গায় সুধাকর বলে লেখা আছে শুধু, আবার কিছু কিছু জায়গায় মিহির ও সুধাকর। মানে এটা কি দুটো আলাদা পত্রিকা, নাকি মানে এক সময় মিহির ও সুধাকর নাম ছিল, আগে শুধু সুধাকর নাম ছিল? এইটা একটু যদি ক্লারিফাই করো। আর আরেকটা পত্রিকা আরএনপি, এটা রেফারেন্স এখানে মানে যে আমাদের টেক্সটটা দেওয়া হয়েছে তার মধ্যে নেই, এটা বইয়ের আগে কোথাও হবে। আরএনপি কোন পত্রিকা? হ্যাঁ, আচ্ছা, এইটা। আর তার সাথে আর দুটো প্রশ্ন সেটাও একটু করে রাখি। সেটা হচ্ছে এটা ওই পেলাম যে 396 পৃষ্ঠায়, 396 পৃষ্ঠায় দেখা গেছে প্রচুর মানে ওই মুসলমানি বাংলায় লেখা প্রচুর বই ছাপা হয়েছে, বইগুলো প্রচুর ডিমান্ড ছিল, গ্রামে গঞ্জে প্রচুর ছিল। তাহলে এইটা যদি আমরা ভাবি, তাহলে অনেক শিক্ষিতের হার বা সাক্ষরতার হার অনেক বেশি ছিল, এটা বলতে হবে, কারণ বইগুলো তো নিশ্চয়ই পড়ার জন্য। হুম, তো এখানে তো বলতে হবে তাহলে সাক্ষরতার হারটাও নিশ্চয়ই বেশি ছিল। এটাও কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড আর কি। আর আরেকটা কথা হচ্ছে আমার এই লেখাতে এই যে স্বপ্নপুরীর যে এই চ্যাপ্টারটা, তার মধ্যে পর্দা প্রথা প্রসঙ্গে বেগম রোকেয়ার কথা এসেছে, কিন্তু বেগম রোকেয়ার যেটা পর্দা প্রথা হচ্ছে অনেক বড় ব্যাপার, যেটা হচ্ছে তার শিক্ষা, তার পদ্ধতি বা তিনি একজন শিক্ষাবিদ, সেই ব্যাপারটা কিন্তু আলোচিত হয়নি। যদিও অন্য অনেকে শিক্ষা দানের ব্যাপারটাই আলোচিত হয়েছে, কিন্তু বেগম রোকেয়ার কথাটা কিন্তু আলোচিত হয়নি। ব্যাস এইটুকুই। হ্যাঁ সুস্মিতা দি, আমিও রেফারেন্স গুলো মানে পড়তে গিয়ে দেখলাম সুধাকর আলাদা এবং মিহির আলাদা করে কোথাও ও করে একসাথে করা আছে। তো এই মুহূর্তে আমিও সঠিক মানে আমি কিন্তু সুধাকর ভাবে আলাদাভাবে মিহিরকে আলাদাভাবেই জানতাম। এখানেও আমি দেখছি যে কোথাও কোথাও এক এটা আমি জায়গায় করা একটু আছে, তো এই সরি মুহূর্তে হ্যাঁ। সরি টু ইন্টারাপ্ট, এটা আমি একটু আমার বলতে চাইবো আর কি, যে মিহির আর সুধাকর দুটো আলাদা পত্রিকা ছিল, পরবর্তীতে তারা একসাথে এসে মিহির ও সুধাকর হয় আর কি। এই কারণেই হয়তো উনি বলছেন ওইভাবে। মিহির এবং সুধাকর প্রথমে তারা আলাদা মানে আলাদা ছিল, পরে তারা একসাথে হয়ে রেফারেন্সে মিহির আর সুধাকর রেফারেন্সে হয়েছে। তাও রয়েছে ব্যাপারটা, আলাদাই ছিলেন তারা, মানে আলাদাই ছিল দুটো আলাদা ভাবে। যেহেতু পরবর্তীতে যেহেতু আচ্ছা বিভিন্ন সময়, একত্রিত হয়। যেহেতু যেহেতু বিভিন্ন সময়ে যেহেতু তিনি বিভিন্ন সময়ে যেহেতু লেখাকে তিনি রেফার করছেন, এই কারণে হয়তো কখনো মিহির, কখনো সুধাকর, আবার কখনো মিহির ও আর সুধাকর হয়ে যাচ্ছে। আরএনপিটা আমারও এটা জানা নেই, আরএনপিটা আমারও জানা নেই। আর অ্যাকচুয়ালি আমার আরএনপিটা যেটা মনে আমারও হয় জানা। আর এন এটা এটা তো বইয়ের একটা মাঝখানের চ্যাপ্টার, কারণ আর এন পিটা হ্যাঁ আগে মনে হয়। প্রথম দিকেই মানে বইয়ের প্রথম দিকেই লেখা হয়েছে। এই বইটা যদি মোর্শেদের কাছে থাকে বা কারোর কাছে থাকে, সে তাহলে বুঝতে পারবে আর এন পিটা কি। হ্যাঁ, দেখতে হবে ম্যাডাম, আমার কাছে বইটা আছে, সেটাই আমাকে সেটাই। তাহলে একটু দেখতে হবে। হ্যাঁ। আর যেটা বলছেন আপনি যে 396 পাতায় যে যে বইগুলো পুস্তক মানে পুস্তিকাগুলো মানে প্রকাশ করা হয় মানে সকল মুসলমান ইংলিশ, এখানে যে মানে বাংলাতে বলা হচ্ছে। তো এবং তিনি লেখক বলছেনও যে 19 শতকে স্বল্প শিক্ষিত বাঙালি মুসলমানের ধর্ম জিজ্ঞাসা, গল্প শোনার আকাঙ্ক্ষা এবং সমাজের টুকরো খবর জানার ইচ্ছে বইগুলো মানে পূরণ করতো। অতএব এটা না, আমি বলছি যে ছাপা যখন প্রচুর হতো এবং গ্রামে গঞ্জে প্রচুর চাহিদা ছিল, তার মানে নিশ্চয়ই এগুলো নিতেন যারা, তারা পড়তে পারতেন, অবশ্যই তার মানে গ্রামের সাক্ষরতার সাইডে হারটাও একটু বেশিই ছিল। গ্রাম শুধু নয়, মানে মফস্বল এলাকাগুলোতে এবং গ্রামগঞ্জ, কারণ এমনিতে যে মৌলানারা ছিলেন পড়তে পারতেন।
এমনকি তাই নয় এখানে কি? মানে অ্যাড্রেস যেগুলো করা নেই, যে ধরনের একদম মানে নির্মমতারা ভীষণ ভাবে লেখালেখি হুম, করতে, এবং তারা কিন্তু গ্রামে লেখা, তাদের কাছে এই বইগুলো মানে অন ডিমান্ডে ছিল। অবশ্যই অবশ্যই পয়েন্টটা হুম, আপনি একদম রেলিভেন্ট বলেছেন পয়েন্টটা। আর হ্যাঁ, রোকেয়া সাখাওয়াত হোসেন একটা পয়েন্ট হিসেবে শুধু আনা হয়েছে পর্দা প্রথা, কিন্তু উনি উনার যে হুম, কন্ট্রিবিউশন এখানে পুরোপুরি আনএড্রেস রেখে দিয়েছেন ব্যাপারটাকে। হ্যাঁ। আর এই বেগম বেগম না, আমার রোকেয়ার মনে হয় ব্যাপারটা উনি আমি, যেহেতু ওনার ফোকাসটা যেহেতু ন্যারো, হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, ম্যাডাম ওটা মনে হয় যে যেহেতু ওনার ফোকাসটা যেহেতু ন্যারো আর কি, মানে উনি যেহেতু না, ঊনবিংশ শতাব্দীর ফোকাসটা মধ্যে শুধু নিজেকে নয়, আটকে কারণ এখানে রেখেছেন। আহ, না না নারী শিক্ষা নিয়ে যেহেতু উনি বলছেন বা আর কিছু, উনি কিন্তু বলছেন যে প্রথম মহিলাদের স্কুল খোলা হয় বা কিছু, কিন্তু রোকেয়ার যে মানে যে কন্ট্রিবিউশন যে লেভেলের ছিল, ওখানে একটা প্যারা আরামসে উনি কিন্তু এখানে অ্যাড্রেস করতে পারতেন, কিন্তু এখানে করেননি। এটা এটা ফেমিনিস্ট থাকতেই অ্যাঙ্গেল পারতো। থেকে, এমনকি উনি হ্যাঁ নবাব ফেমিনিস্ট ফয়জুন্নেসার অ্যাঙ্গেল থেকে কথাও ক্রিটিসাইজ বলেছেন। করা যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ একদম। সে ঠিক, হ্যাঁ। ফয়জুন্নেসার কথা বলেছেন, বলছি নবাব বাঁকুড়ার জমিদারের নবাব মেয়ের কথা ফয়জুন্নেসার কথা বলেছেন, বলেছেন, যেখানে যেখানে সেখানে বেগম রোকেয়ার কথা বলবেন না, এটা তো খুব আমার এটা মানে এটা শিক্ষা ভাবাই বিস্তারের যায় ক্ষেত্রে না। এটা তো খুব আশ্চর্য ব্যাপার। একদম একদম। ঠিক আছে। আর যে মুসলমানি বাংলায় লেখা ম্যাডাম, এটা হিউজ লিটারেচার আছে আর কি, এবং সেটা নিয়ে কিছু বইপত্র রিসেন্টলি লেখা হচ্ছে আর কি। তো একটা যেটা যেটা আপনি ইন্টারেস্টিংলি বললেন যে যেহেতু এতটা পপুলার ছিল, সুতরাং গ্রাম সমাজেও হয়তো মানে অ্যাটলিস্ট মানে পড়তে পারতেন, এটুকু শিক্ষা ছিল হয়তো। একটা এটা সার্টেন একটা, সাক্ষরতার হার হার হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সেটা তারা একটা ইন্টারেস্ট, পড়বে তো এই বইগুলো। অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং হ্যাঁ, পয়েন্ট অবশ্যই আপনি বলছেন আর কি, এটা ঠিক। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ডিসকাশন শেষ করব। আচ্ছা, মুর্শদ দা, ফিরোজ মানে বিশ্বাস আমি উনি বলেছেন যে কোনো টপিক, আপনি কি আমাদের গ্রুপে আছেন? আমরা সেই গ্রুপে টপিক গুলো দিয়ে দিই আর কি। টপিকটা তো আমাদের একটু ডিসকাস করতে হয়, তারপরে ঠিক করতে হয়। তো আমরা গ্রুপে শেয়ার করব, এবং আপনি যদি আগ্রহী হন তাহলে আমাদের জানাবেন, আমাদের খুবই ভালো হয়। তাহলে আপনি নেক্সট ডিসকাশন হতে পারবেন তাহলে এই পরের সেশনে, পরের সেশনগুলোতে কোনো আপনার ইন্টারেস্টের যে বিষয়গুলো যখন থাকবে। আমরা চাইবো যে আরো বেশি সংখ্যক যদি আপনারা আসেন, জয়েন করুন, হ্যাঁ, ডিসকাস তাহলে ভালো হয়। হ্যাঁ আসলে হাসান আমার বল। কাছে ধাবকদার নাম্বারটা আছে। হ্যালো। আচ্ছা, আমি গ্রুপে নাম্বার দিয়ে দিয়েছি, আপনি যদি গ্রুপে না থাকেন তাহলে আমাকে একটা টেক্সট করে দেবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে বিষয়টা জানিয়ে দেবো। হুম। ফিরোজ বিশ্বাসকে বললাম। আচ্ছা মুর্শদা, আমার জাস্ট মানে ইন জেনারেল একটা অবজারভেশন, মানে আমি ডিসকাশন করছিলাম এক ভদ্রলোকের সঙ্গে, তিনি সিনিয়র মানুষ অনেক, এবং শিক্ষা নিয়ে বহুদিন চাকরি করেছেন, মানে এডুকেশন ডিপার্টমেন্টে, এবং এখন রিটায়ার্ড হয়েছেন। উনি ব্যাখ্যা করছেন বর্তমান, আমরা জানি একটা ইউনিভার্সিটি নিয়ে আন্দোলন চলছে, যেটা চালিয়া ইউনিভার্সিটি ক্রাইসিস নিয়ে অনেক আন্দোলন চলছে, সেই নিয়ে কমেন্ট করতে গিয়ে উনি বলছেন যে আলিয়া মাদ্রাসা সে যখন তৈরি হয়, এবং সব থেকে আগে হয়, এবং তারপর হিন্দু কলেজ হচ্ছে, কিন্তু আজকে যে পজিশন, মানে হিন্দু কলেজ অ্যান্ড আলিয়ার, আহ, মানে কলকাতা মাদ্রাসা, সেই সময়ে দেখা যাচ্ছে যে হিউজ ডিফারেন্ট কোয়ালিটি পার্থক্য হয়ে যাচ্ছে। তার একটা কারণ উনি ব্যাখ্যা করছেন যে হয়তো হতে পারে আহ, যে সেই সময় সংস্কৃত কলেজে যারা পড়তো তাদের কিন্তু আলাদা করে একটা ফিজ দিতে হতো, আর মুসলিমরা দাবি করলো আমাদের কিন্তু আমরা আলাদা করে ফিজ দেবো না, সরকার সেটাকে ব্যয় করবে। এই কারণে কিন্তু উনি বলতে চাইছেন, একটা পার্সপেক্টিভ উনি দেখতে চাইছেন যে পরবর্তীকালে সেটা কোয়ালিটি পার্থক্য হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময়ে সেটা আহ, এই পজিশনে পৌঁছে আছে। এই বিষয়ে যদি কারো, যেহেতু এডুকেশন নিয়ে কথা হচ্ছে, মুসলিমদের নিয়ে কথা হচ্ছে, এই বিষয়টা আমার মনে হলো একটু তোলা উচিত, কারো যদি এটাকে নিয়ে বলা থাকে তো মতামত বিনিময় করতে পারে। আলিয়া ইউনিভার্সিটির ইতিহাস তো আমি খুব একটা বেশি আমি পড়িনি ভাই, আজকে সামান্য একটু দেখেছি আর কি, যে যখন শুরু হয় এবং যে কথাটা তুমি বলছো না, সেটা ছিল আর কি, এইটুকুই আমি পড়েছি। না পড়লে যে পাবলিক স্কুল যেখানে ফ্রিতে শিক্ষা দান করা হয়, সেখান থেকে কি করে এতগুলো মেরিটোরিয়াস স্টুডেন্ট এগিয়ে আসতে পারে? সবসময় টাকা দিলেই আবার প্রাইভেট স্কুলে গেলেই সে ভালো শিক্ষা তার মানে ভালো হবে সেটাও না। মানে ব্যাপারটা কমপ্লেক্স আর কি, এটা এটাই আমি বলতে চাইছি আর কি, যে সেটা দিয়েই সবকিছুকে জাজ করা যাবে, এটা
নাও হতে পারে। আর প্রেসিডেন্সি কি করে এখন প্রেসিডেন্সি হলো তার পিছনে তো লম্বা ইতিহাস আছে। সুতরাং সেটা অবশ্যই একটা কম্পারেটিভ স্টাডি হওয়া উচিত, যেটা উনি করেছেন, এটা ভালো একটা, যে প্রেসিডেন্সি আজকে হয়েছে আর আলিয়া সেখানে এতটা ধুকছে কেন, এতটা পিছিয়ে কেন। হ্যাঁ, আলিয়াতে তো ফান্ড আসছে এখন, সুতরাং সেটা কেন হবে না, এটা তো একটা বড় একটা, এই যে প্রশ্নটা ভাবা হচ্ছে আর কি, সেটাও একটা দিক আর কি, জরুরি ভালো দিক আর কি। সেটা আলিয়া তো অল্প কিছু না, প্রেসিডেন্সি তো অনেক লম্বা ইতিহাস আছে। আসলে ম্যাডাম ও বলছে প্রেসিডেন্সি তো আজকে ওই শুরু হয়েছিল সবার আগে ক্যালকাটা মাদ্রাসা হিসেবে 1870-তে। হ্যাঁ, কিন্তু ক্যালকাটা মাদ্রাসা কিন্তু মানে ইউনিভার্সিটি স্ট্যাটাসটা সেটা কিন্তু পেয়েছে অনেক পরে। হ্যাঁ, আর যেটা হিন্দু কলেজ যেটা ছিল সেটা তো প্রথম থেকে হিন্দু কলেজ। তারপরে ফলে এটা অনেক দিন সময় পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিটা হতে। সেটাই ফলে আমার মনে হয় এই আলিয়ার সঙ্গে এইভাবে বিচার করাটা মনে হয় খুব একটা সঙ্গত হবে না। আলিয়াকে একটু সময় দেওয়া হোক এবং সেটা এগিয়ে যাক, এটাই সবাই চাইবো আর কি। হ্যাঁ, সীমা কিছু বলছিলে? হাসান বলছি যে অবশ্যই দুটো মানে আলিয়া মাদ্রাসা হিসেবে ওর জার্নিটা একদম আলাদা। আলিয়া হ্যাঁ হ্যাঁ আলিয়া মাদ্রাসা হিসেবে তার জার্নি আলাদা গেছে, আলিয়া ইউনিভার্সিটি হিসেবে তার জার্নি আলাদা যাচ্ছে। এবং যেটা বলছে হাসান যে ফিজ দেওয়ার ব্যাপারটা নিয়ে, তো ফিজ দেওয়ার ফলে কি মানে গভর্নমেন্টের তরফ থেকে বা ওই টিচিং ফ্যাকাল্টির দিক থেকে কি মানে কি বলবো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হতো বা কিছু এরকম কোনো ব্যাপার? কারণ শুধুমাত্র ফিজ হ্যাঁ সীমাদি, আমি হ্যাঁ এটা নিয়ে খুব একটা ডিটেলস জানি না, যে ভদ্রলোক আমাকে বলছিলেন, যার মনে হলো পয়েন্ট আউট করা দরকার, কারণ ইস্যু যখন আমাদের রেজ হবে সেটাকে নিয়ে আমাদের আরো ডিসকাশন চলবে। আর সুস্মিতাদি যেটা বললেন অবশ্যই যে প্রেসিডেন্সির অ্যাজ এ ইউনিভার্সিটি তার জার্নির একটা বড় ইতিহাস রয়েছে, আর আলিয়ার মানে খুব শর্ট একটা হিস্ট্রি, অতএব ওভাবে তুলনা করা যাবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাও জাস্ট আমি পয়েন্ট আউট করলাম সীমাদি, যে ভদ্রলোক আমাকে তুলেছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমার মনে হচ্ছে যে এটাও কিন্তু একটা মুর্শিদা যেটা বললেন যে কম্পারেটিভ স্টাডি হতে পারে, মানে অনেকটা সময় হ্যাঁ জার্নি তো প্রত্যেকের আলাদা রয়েছে, তবুও এই জায়গায় কেন এলো সেটা আমাদের একটা আলাদা স্টাডি হতে পারে, যা ইন ডেপথ স্টাডিজ রিসার্চের একটা বিষয় হতে পারে। তো থ্যাংক ইউ প্রত্যেকে। মুর্শিদা, ওভার টু ইউ। বললে যখন ব্যাপারটা জানছিল না, একদমই জানতাম না, তাহলে ব্যাপারটা নিয়ে যদি কোথাও পাই অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ সকলকে অনেকক্ষণ ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এরপর কি হয়েছিল সেই সময়টাতে অবশ্যই মানে জানাটা দরকার, ব্যাপারটা আলোচনা করা দরকার। খুব এনলিস্ট হলাম, ভালো লাগলো। অবশ্যই মানে জানাটা দরকার, ব্যাপারটা আলোচনা করা দরকার। থ্যাংক ইউ সাবিরুদ্দিন ভাই, বাকি সকলকে ধন্যবাদ জানাই, এবং আশা করবো আপনারা আমাদের পরের যে সেশনগুলো রিডিং এবং ডিসকাশন সেশন সেগুলোতে আমাদের সঙ্গে জয়েন করবেন, এবং আপনারা অফার করবেন ডিসকাশন হিসেবে পার্টিসিপেট করার জন্য। একটা কথা আছে যে লেট আস কো লার্ন এন্ড গ্রো টুগেদার, একটা কথা আছে, কো লার্নিং, একসাথেই পড়ি, একসাথে আলোচনা করি এবং লেট আস গ্রো টুগেদার। এটাই আর কি বলে শেষ করবো আজকে। সকলে ভালো থাকবেন।